তো হোমোজাংশন লেজারটা তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার ছিল আহ, একটা ডিজেনারেট সেমিকন্ডাক্টরটার প্রপার্টি আমরা কি কি দেখেছিলাম যে একে অনেক বেশি পরিমাণে ডোপিং করা হয় এবং এর যে ফার্মি লেভেলটা, আমি যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দেখি তাহলে এর ফার্মি লেভেলটা কেমন থাকে। অর্ডিনারি সেমিকন্ডাক্টর যদি হয়, এটা হলো কন্ডাকশন ব্যান্ড আর এটা হলো ভ্যালেন্স ব্যান্ড, তাহলে এর যে ফার্মি লেভেলটা সেটা বিলো দ্য কন্ডাকশন ব্যান্ড থাকে এবং মানে শর্তটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কাছেই ফার্মি লেভেলটাকে থাকতে হবে। তো আমরা অর্ডিনারি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখি ফার্মি লেভেলটা নিচে থাকে, কিন্তু ডিজেনারেট সেমিকন্ডাক্টরে যেহেতু অনেক বেশি পরিমাণে ডোপিং করা হয়, তাই জন্য এর যে ফার্মি লেভেলটা সেটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, আর এর ফার্মি লেভেলটা এর ওপরে থাকে। ঠিক আছে। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কেমন হয়, পি টাইপের ক্ষেত্রে অর্ডিনারি সেমিকন্ডাক্টর যদি হতো তাহলে এইখানে থাকতো, কিন্তু যদি আমার এ সেমিকন্ডাক্টর হয়, ডিজেনারেট সেমিকন্ডাক্টর, তখন ফার্মি লেভেলটা নিচে আসবে। এইবার একটা জিনিস একটু দেখ, যে আমাদের অর্ডিনারি সেমিকন্ডাক্টরে যদি লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যেতে হতো তখন কিভাবে যেত, যে মানে ব্যান্ড গ্যাপে সমান একটা এনার্জির ফোটন, তাকে যদি আমরা এই সেমিকন্ডাক্টরের ওপরে এনে ফেলতাম তাহলে এর লোয়ার ব্যান্ড থেকে আপার ব্যান্ডে যেত এবং একটা ট্রানজিশন কমপ্লিট হতো। কিন্তু এখানে দেখ, শুধুমাত্র মানে এই ডিজেনারেট সেমিকন্ডাক্টরে মানে লোয়ার ব্যান্ড থেকে আপার ব্যান্ডে একটা ইলেকট্রন যেতে গেলে কত এনার্জি দরকার, মিনিমাম যদি ইজি মানে এর যে ব্যান্ড গ্যাপ সেই এনার্জিরই যদি একটা ইলেকট্রন হয়, তাও ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে, অথবা এখানে থাকা একটা ইলেকট্রনও যেতে পারছে। মানে ফার্মি লেভেলের ওপরে অবধি যত ইলেকট্রন আছে তার মানে আমাদের যে রিজিয়নটা সেই রিজিয়নটা বেড়ে যাচ্ছে, মানে তার মানে কি আমাদের ট্রানজিশন রেটটাও বাড়ছে। তো এই একটা সুবিধা আমাদের ডিজেনারেট সেমিকন্ডাক্টরে ছিল। এখন এই ডিজেনারেট সেমিকন্ডাক্টরকে দিয়ে আমরা একটা লেজার তৈরি করার চেষ্টা করব। তো এইটা দেখ, এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসতে পারে আমার যতটুকু মনে হচ্ছে। তো প্রথমে আমরা একটা এনপি জাংশন কিভাবে তৈরি হয় সেটা দেখি। এটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের যে ফার্মি লেভেলটা সেটা কোথায় থাকবে, ভ্যালেন্স ব্যান্ডের নিচে থাকবে। এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, আর এটা হচ্ছে ই ফার্মি লেভেল ফর পি টাইপ সেমিকন্ডাক্টর। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি লেভেলটা উপরে থাকবে, তাহলে এটা ই এফ এন, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। এখন আমরা আগের দিন একটা জিনিস দেখেছিলাম, আমি তো ব্যান্ড কিভাবে তৈরি হয় এনি জাংশন, সে হোমো হোক হেটারো হোক সবার ক্ষেত্রে কিভাবে আঁকতে হয় তার জন্য আমি কি বলেছিলাম, সবার প্রথমে আমাদের এই এদের যে ইলেকট্রন এক্সচেঞ্জটা কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না অবধি দুজনের ব্যান্ডটা একই লেভেলে না আসে। তাহলে আমি সবার প্রথমে কি করব, দুজনের যে মানে দুজনের ব্যান্ড না, মানে দুজনের ফার্মি লেভেলটা যখনই একই লেভেলে চলে আসবে তখনই আমার ইলেকট্রন বা হোলের এক্সচেঞ্জটা বন্ধ হয়ে যাবে। তাহলে এইটা হলো আমার ইকুইলিব্রিয়াম, যখন অ্যাচিভ করেছে তখন এইটা হচ্ছে আমার ফার্মি লেভেলটা। আর এই ফার্মি লেভেলটা যদি এটা হয় তাহলে আমার
এন মানে পি টাইপের এটা কি হয়ে যাবে ভ্যালেন্স ব্যান্ড, আর এটা কি হবে কন্ডাকশন ব্যান্ড। আর এন টাইপের কি হবে, এইটা হলো আমার কন্ডাকশন ব্যান্ড, এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এইটা আগের দিন আমি খুব ডিটেলসে বলেছিলাম কিভাবে ব্যান্ড ডায়াগ্রামটা আঁকতে হয়, ঠিক আছে। আর দিয়া তুই একটু পারলে আগের দিনের ভিডিওটা একটু দেখে নিস, ওখানে আমি এটা বলেছিলাম, ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, তো এবার এখানে এখন আমার ব্যান্ড বেন্ডিংটা এরকম হলো। আর এবার কিছু প্রপার্টি দেখা যাক। আমরা ফার্মি লেভেল বলতে কি বুঝি? ফার্মি লেভেল হচ্ছে এমন একটা লেভেল যার মানে যে লেভেল অবধি আমার ইলেকট্রন দ্বারা কমপ্লিটলি ফিল্ড স্টেট আছে। তো এই লেভেলের মানে ফার্মি লেভেল যেটা আছে তার উপরে আর কোনো ইলেকট্রন নেই, যত ইলেকট্রন আছে সব ফার্মি লেভেলের নিচে। তো ফার্মি লেভেলের নিচে যদি সমস্ত ইলেকট্রন থাকে, তাহলে আমরা দেখি এইটা আমাদের কি ছিল, এটা পি টাইপ সেমিকন্ডাক্টর ছিল, এটা এন টাইপ সেমিকন্ডাক্টর ছিল। এখন পি টাইপ সেমিকন্ডাক্টরের এই যে ফার্মি লেভেলটা, এই ফার্মি লেভেলের নিচে সমস্ত যে ইলেকট্রনগুলো আসে এরা কমপ্লিটলি বাউন্ড। কেন বাউন্ড? কারণ ফার্মি লেভেলের নিচে যেহেতু আসে, সুতরাং ওইটা কমপ্লিটলি ফিল্ড স্টেট তৈরি করে আসে। এবং যেহেতু এটা পি টাইপ সেমিকন্ডাক্টরের স্টেট, সুতরাং এই যে এবং যেহেতু এটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি আসে, আর ভ্যালেন্স ব্যান্ডটা যেহেতু নিউক্লিয়াসের অনেক কাছাকাছি থাকে, তো ওটার অ্যাট্রাকশন মানে অনেক বেশি অ্যাট্রাক্ট করে নিউক্লিয়াস ওই ইলেকট্রনগুলোকে নিজের কাছে টেনে রাখে, তাই জন্য ওরা বাউন্ড হয়ে থাকে। আর এন টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেলের নিচে যেহেতু সব ইলেকট্রনগুলো আসে, আর এই ইলেকট্রনগুলো কোথায় কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি আছে, সুতরাং এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রন। আর ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো তো অবভিয়াসলি বাউন্ডই থাকবে। তাহলে হলুদ কালার দিয়ে যে রিজিয়নটা ড্র করেছি, এই রিজিয়নটা পুরোটা এখানে বাউন্ড ইলেকট্রন আছে। আর এই লাল কালারের এই রিজিয়নটায় যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রন আছে। আর পি টাইপ সেমিকন্ডাক্টরে আপাতত কোনো ক্যারিয়ার নেই। এইবার এইটাকে যদি আমরা একটা ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে আচ্ছা, তার আগে একটা জিনিস দেখি যে এই যে আমার সেমিকন্ডাক্টর মানে এই যে এটা ব্যান্ডের বেন্ডিংটা হলো, তার জন্য যে একটা পোটেনশিয়াল বেরিয়ার তৈরি হয়েছে, সেই পোটেনশিয়াল বেরিয়ারের হাইটটা কত, এইটা। এবং এই পোটেনশিয়ালটাকে আমরা কি বলছি, ই ভিবি। এবার এই যে বেন্ডিংটা এখানে হলো মানে এই যে সেমিকন্ডাক্টর জাংশনটা তৈরি হলো, এখানে আমার পি টাইপ সেমিকন্ডাক্টরে কোনো ক্যারিয়ার আপাতত নেই। আর এন টাইপে ইলেকট্রন আসে, ফ্রি ইলেকট্রন, কিন্তু সে সে যদি পি টাইপের কোনো হোলের সঙ্গে রিকম্বাইন করতে হয় ওকে, তাহলে এই হাইটটাকে টপকে ওকে লাফিয়ে যেতে হবে, তাহলে পরেই একমাত্র ওই রিকম্বিনেশনটা পসিবল হবে। সুতরাং আমি যদি একে হেল্প করতে চাই রিকম্বিনেশন করে, তাহলে আমি কি করব বল, আগের দিন বলেছিলাম। ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করব। হ্যাঁ, বায়াস করব, কারণ ওকে আমি একটা ফেভার করে দেব, হাইটটাকে কমিয়ে দেব। আর ইলেকট্রনগুলো তো ডিফিউশন করার জন্যই এই হাইটটা তৈরি হচ্ছিল। আমি যদি পি টাইপের পাশে এন টাইপকে নিয়ে আসি, তাহলে এন টাইপ থেকে পি টাইপে ইলেকট্রন ডিফিউশন করাটা ওর কাছে
মানে অন্তর্নিহিত একটা ঘটনা, মানে এটা হবেই। পি টাইপের পাশে এন টাইপকে আনলে এন টাইপ থেকে ইলেকট্রন ডিফিউজ করে পি টাইপে যাবে, কারণ পি টাইপে ইলেকট্রন কম, এন টাইপে বেশি। এই ডিফিউজ করে যেতে যেতে ওদের একটা, মানে যত ডিফিউজ করে যাচ্ছিল তত ওদের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি হচ্ছিল, এবং এই ব্যারিয়ারটাকে এখন যদি আমি সরাতে চাই, একটাই উপায় আছে, বাইরে থেকে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করে আমি একটু বায়াস করে দেব বা ফেভার করে দেব, কার জন্য? এন টাইপের জন্য, যাতে এন টাইপের ইলেকট্রনগুলো এখানে যেতে পারে। তো আমরা এবার করি যে একটা ফরওয়ার্ড পোটেনশিয়াল এখানে অ্যাপ্লাই করব। তাহলে যদি তার আগে একটা জিনিস দেখি, তার আগে এখানে একটুখানি লিখি। ফর পপুলেশন ইনভার্সন কি, আমি ফরওয়ার্ড বায়াসটা আঁকার পরে, আমি বায়াসের ছবিটা আঁকার পরে আমি বলছি। তো ফর পপুলেশন ইনভার্সন উই নিড অ্যান upper region filled with free electron। ঠিক আছে, তাহলে আমি যদি আপার রিজিয়নে আমাকে ফ্রি ইলেকট্রন দ্বারা ফিল করতে হয়, আর তা এটার একটাই উপায় আছে, যে আমাদের ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করতে হবে। তো করি সেটা। তাহলে অ্যাপ্লাই স্ট্রং ফরওয়ার্ড বায়াস। এইটা কি ছিল? এটা এন টাইপ সেমিকন্ডাক্টর ছিল, এটা পি টাইপ সেমিকন্ডাক্টর, প্রথমটা ছিল পি টাইপ সেমিকন্ডাক্টর, আর এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এটা ছিল হচ্ছে ইসিপি কন্ডাকশন ব্যান্ড অফ পি টাইপ সেমিকন্ডাক্টর, ইভিবি ছিল এটা। এখানে আছে ই সিএন ইভিএন। এটা হচ্ছে আমার কি ছিল? ফার্মি লেভেল অফ এন টাইপ সেমিকন্ডাক্টর। আর এটা কি হবে? ইএফপি। আর এদের হচ্ছে ব্যান্ডের বেন্ডিংটা যেটা হয়েছিল, সেই ব্যান্ড বেন্ডিংটা আমরা একটু হলেও কমিয়েছি। আগে দেখ ব্যান্ড বেন্ডিংটা কতটা ছিল, ব্যান্ড বেন্ডিংটা অনেক ছিল। এখন ফরওয়ার্ড বায়াসটা আমরা এমন ভাবে দিয়েছি যেখানে আমাদের ভোল্টেজটা, এই যে ভোল্টেজ পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল হাইটটা তৈরি হচ্ছিল তার থেকে কম রেখেছি, তো ব্যান্ড বেন্ডিং হওয়ার ফলে এইটা তৈরি হলো। এইবার একটা জিনিস আমরা দেখি, যে এই যে ইএফপি যেটা আছে, মানে পি টাইপ সেমিকন্ডাক্টরের যে ফার্মি লেভেলটা, তার নিচে অলওয়েজ বাউন্ড ইলেকট্রন ছিল। এই যে পি টাইপ সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলের নিচে বাউন্ড ইলেকট্রন সবসময় ছিল, এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ডের নিচের ইলেকট্রনও বাউন্ড ইলেকট্রন। তো তার মানে এই রিজিয়নে যত ইলেকট্রন আছে এরা সবাই বাউন্ড ইলেকট্রন।
আর আর এখানে কি দেখেছিলাম, এখানে দেখেছিলাম যে যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলের নিচে এই যে ইলেকট্রন গুলো ছিল, এরা কি ছিল, ফ্রি ইলেকট্রন। তো এরা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এইবার আমরা একটা জিনিস একটু লক্ষ্য করি যে এই ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করার ফলে আগের থেকে এখানে ডিফারেন্সটা কি হলো। তো আগে আমরা দেখছিলাম যে একটা ইলেকট্রনকে যদি এন টাইপের কন্ডাকশন ব্যান্ড থেকে পি টাইপের কন্ডাকশন ব্যান্ডে যেতে হতো, তাহলে এই হাইটটাকে আমি একটুখানি মুছে দিই, তাহলে আমরা কি দেখেছিলাম, এইখানে এন টাইপের কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন, সে যদি এই হাইটটাকে এ করে যেতে পারতো, তাহলেই পি টাইপ সেমিকন্ডাক্টরের সঙ্গে একটা রিকম্বাইন হওয়ার প্রবাবিলিটি ছিল পি টাইপের মানে যে হোল আছে তার সঙ্গে। তো এই হাইটটা আমরা এখানে দেখছি যে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করার ফলে এখন ইলেকট্রনগুলোর কাছে এই হাইটটা অনেকটা কমে গেছে, তার ফলে ইজিলি আমার ইলেকট্রনগুলো পি টাইপ থেকে এন টাইপ থেকে পি টাইপে এখন যেতে পারছে। অথবা আমি যদি এইভাবে না বলে এটা বলি, এই রিজিয়নটাকে আগে একটুখানি দেখি। এই রিজিয়নটায় কি আছে, এই যে ইনভার্টেড এই যে ট্রায়াঙ্গেলটা, এইখানে হোলস আছে। আর এই রিজিয়নটায় কি আছে, এখানে হচ্ছে ইলেকট্রন আছে। তাহলে আমরা একটা জিনিস, এই এখানে আছে ফ্রি হোল আর এখানে আছে ফ্রি ইলেকট্রন। তো আমরা কি দেখেছিলাম, যদি পপুলেশন ইনভার্সন যদি করতে চাই, তাহলে আমাদের আপার রিজিয়নে ফ্রি ইলেকট্রন দরকার। আর আর এখানে আরেকটা জিনিস একটু লেখা দরকার, and at the bottom free hole. হ্যালো, আচ্ছা এইটা বুঝতে পারলি, এই যে ব্যান্ডটা তৈরি হয়েছে এটা, এইবার আমি এখানে লেজিং অ্যাকশনটা কিভাবে হচ্ছে সেটা একটু বলবো। মানে এটা এটা হ্যাঁ, কনফিউশন আছে কি? না না, ঠিক আছে। এবার এইখানে দেখ, আমার এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে কন্ডাকশন ব্যান্ডে, আর এই ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে যেটা ভ্যালেন্স ব্যান্ডের এখানে, এই দুটো জায়গার যে মানে ইলেকট্রন আর হোলগুলো আছে, এদের ডেনসিটিটা আমি বাড়ালাম জোর করে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করে। এখন যখন এদের দুজনের ডেনসিটিটা এখানে আসে, তখন এরা একজন আরেকজনের সঙ্গে রিকম্বাইন করতে কোনো বাধা এদের কাছে নেই। তাহলে যদি এইখানে হোল আর ইলেকট্রন রিকম্বাইন করে, তাহলে এখানে কি তৈরি হবে, একটা ফোটন জেনারেট হবে, তাই তো? আর ফোটনটা কোথায় জেনারেট হবে, ফোটনটা জেনারেলি জেনারেট হয় হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ডে।
কেন পি টাইপ সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ডে? কারণ আমাদের কাছে এটা ইজি ইলেকট্রনকে ইনজেক্ট করে হোলের সঙ্গে রিকম্বাইন করানোটা। কেন? কারণ ইলেকট্রনের এফেক্টিভ মাসটা অনেক কম। দ্যাটস হয় আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করি সেই ভোল্টেজে হোল গিয়ে ইলেকট্রনের সঙ্গে রিকম্বাইন করার থেকে ইলেকট্রন গিয়ে হোলের সঙ্গে রিকম্বাইন করাটা অনেক বেশি ইজি হয়। তো যদি সেরকম হয় যে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গেল, সরি কন্ডাকশন ব্যান্ড থেকে গিয়ে এখানে একটা হোলের সঙ্গে রিকম্বাইন করে একটা ফোটন জেনারেট হলো। এইটা একটু দেখ এখানে কোনো মানে কনফিউশন আছে কি, বা তোরা এটা বুঝতে পেরেছিস কিনা, তা নাহলে আমাকে আরেকভাবে একটু ট্রাই করতে হবে। দাদা বুঝেছি। ঠিক আছে, তোরা দুজনই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। এবার আর এবার এবার এই যে হাইটটা তৈরি হলো, এই হাইটটা কি? আমি বাইরে থেকে যে পোটেনশিয়াল দিয়েছি সেই পোটেনশিয়ালটা V1, আর আগে আমার হাইটটা ছিল VB। তাহলে এই হাইটটা দেওয়ার ফলে আমার মানে এই V1 পোটেনশিয়ালটা দেওয়ার ফলে আমার পোটেনশিয়াল ব্যারিয়ারের হাইটটা কমে গেছে। তার ফলে এখন নিউ যে হাইটটা আছে সেইটাকে VB মাইনাস V1 এটা বলতে পারি। এখন এর থেকে আর একটু বেশি যদি আমরা পোটেনশিয়াল অ্যাপ্লাই করি তাহলে কি হয় সেটা দেখা যাক। এর থেকে আর একটু বেশি পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে এইটাকে আমরা কি বলছি? EFN, তাই তো? আর এইটাকে আমরা কি বলছি? EFP। আর আমরা আগের থেকে বেশি পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম এখানে ফরওয়ার্ড বায়াসে। তার ফলে আমরা কি দেখলাম? যে আমাদের যে অ্যাক্টিভ রিজিয়ন বেসিক্যালি রিকম্বিনেশনটা হচ্ছিল কোথায়? রিকম্বিনেশনটা হচ্ছিল এই জায়গাটার মধ্যে, যে দুখানা ট্রায়াঙ্গেল যে জায়গাটায় আছে, মানে এই যে অ্যাক্টিভ রিজিয়ন যেটা ছিল এইখানে যেহেতু আমাদের রিকম্বিনেশনটা হচ্ছিল এইটাকে আমরা অ্যাক্টিভ রিজিয়ন বলছিলাম। তাহলে এবার দেখ তো পোটেনশিয়ালটা বাড়ানোর ফলে আমাদের যে অ্যাক্টিভ রিজিয়ন সেই রিজিয়নটা আগের থেকে অনেকটা বেশি বেড়েছে, কারণ এখানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা অনেকটা বেশি হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দেখলাম? যে পপুলেশন ইনভার্সন রিজিয়ন ইনক্রিজেস on increasing forward bias region of inversion region increases. এরপরে আমরা আর একটু বেশি পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, করে এবার আলটিমেটলি দেখবো যে আমার কি এটা হচ্ছে। তো সবার আগে এটা ছবিটা ড্র করি।
তার আগে আমাকে একটা কথা বল, আমরা ফার্স্ট সেমিস্টারে ইলেকট্রনিক্স করার সময় একটা পড়েছিলাম না যে, ধর এইটা আমার একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, ঠিক আছে? এখন আমি যদি এই জায়গা থেকে কিছু পরিমাণ ইলেকট্রন এই পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ইনজেক্ট করে দিই, তাহলে এই পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে এর ডেনসিটিটা কমতে থাকে, যত দূরে যায় তত ইলেকট্রন রিকম্বাইন হতে হতে ওর অ্যামাউন্টটা কমে যায়। তাহলে কি হয়, ইলেকট্রনটা যখন প্রথমে ইনজেক্ট করছিলাম ওইখানে ওর ডেনসিটি সবচাইতে বেশি ছিল, তারপরে কি হয়, ও এক্সপোনেনশিয়ালি ফল করে যায় এবং একটা ডিস্টেন্স পরে গিয়ে এই যে ইলেকট্রনটা ইনজেক্ট করা হয়েছিল তার আর কোনো অস্তিত্বই থাকে না। তো যদি কোনো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে পি টাইপের মধ্যে যদি আমি ইলেকট্রনকে অথবা এন টাইপের মধ্যে হোলকে ইনজেক্ট করি, তাহলে তাদের ফলটা কি হয়, এক্সপোনেনশিয়ালি হয়। এবার এই যে এইটা ই এফ এন, এটা ছিল ইলেকট্রন ডেন্সিটি ইন পি টাইপ সেমিকন্ডাক্টর, আর এটা হচ্ছে ই এফ পি, এটা হচ্ছে হোল ডেন্সিটি ইন পি টাইপ সেমিকন্ডাক্টরকে বোঝাচ্ছে। আর আমাদের যখনই আমরা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করেছিলাম তখন এই রিজিয়নটা অ্যাক্টিভ রিজিয়ন হিসাবে কাজ করছিল। এবার অ্যাক্টিভ রিজিয়ন হিসাবে যে এটা কাজ করছে, কেন অ্যাক্টিভ রিজিয়ন ছিল, কারণ এই পি টাইপ সেমিকন্ডাক্টরের এই জায়গাটায় মানে ফার্মি লেভেলের নিচে অনেকগুলো ইলেকট্রন ছিল। এই ইলেকট্রনগুলো কোনো বাধা ছাড়াই পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ঢুকতে চাইছে, এবং যখনই ওরা পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ঢুকছে ওরা কি হয়ে যাচ্ছে, রিকম্বাইন হয়ে যাচ্ছে, এবং রিকম্বাইন হওয়ার ফলে আমার ফোনন জেনারেট করছে। আর ওই ফোননটাই আমার মানে যেটা আর কি অর্ডিনারি সেমিকন্ডাক্টরে, এইটা যদি আমার জাস্ট একটা অর্ডিনারি সেমিকন্ডাক্টর হতো তাহলে কি হতো, এন টাইপ মানে ওদের কি হতো যে জাস্ট জাস্ট ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন গেলে একটা ফোটন তৈরি হতো। কিন্তু আমি যেহেতু এখানে ডিজেনারেট সেমিকন্ডাক্টর ইউজ করা হয়েছে, সুতরাং এখানে এইটা হচ্ছে এর ফার্মি লেভেল, এটা হচ্ছে এর ফার্মি লেভেল। তাহলে এই যে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যে ইলেকট্রনগুলো উঠছে, এইটা কি এই রিজিয়নের পুরো এই রিজিয়নের মধ্যে যত ইলেকট্রন আছে সব ইলেকট্রন, আর এই রিজিয়নের মধ্যে যত হোল আছে সব হোল। তার মানে এরা সবাই এদের সঙ্গে রিকম্বাইন করতে পারে, এরা সবাই এর সঙ্গে রিকম্বাইন করতে পারে। তার ফলে কি নাম্বার অফ মানে এখানে যে ফোটন জেনারেট যেটা হচ্ছে, সেই ফোটন জেনারেশনটাই অনেক বেশি দেন অর্ডিনারি সেমিকন্ডাক্টর। তাই জন্য যেহেতু এখানে অনেক বেশি পরিমাণ ফোটন জেনারেট হচ্ছে, তাই জন্য এটা লেজিং অ্যাকশনকে দিচ্ছে আমাদের কাছে। সো আমরা কি বুঝলাম যে এই ইলেকট্রনগুলো যেটা কন্ডাকশন ব্যান্ডে আছে তারা এই কোথায় ঢুকবে, যদি পি টাইপ সেমিকন্ডাক্টরে ঢোকে তাহলেই একমাত্র রিকম্বাইন পসিবল। এবং রিকম্বাইন করতে করতে যখনই এই হোল মানে ইলেকট্রনগুলোকে কি করব, আমরা ইনজেক্ট করব। ইলেকট্রনগুলোকে কেন ইনজেক্ট করব, কারণ হোলের এফেক্টিভ মাস বেশি, ওকে ইনজেক্ট করতে গেলে বেশি এনার্জি দরকার। ওর থেকে কম পোটেনশিয়ালে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনগুলোকে ইনজেক্ট করে হোলের ওখানে যদি রিকম্বাইন করে দিতে পারি, তাহলে হোল যে জায়গাটায় আছে সেই জায়গায় গিয়ে ইলেকট্রনগুলো আমার রিকম্বাইন করে ফোটন জেনারেট করছে। তো সেইটা করতে করতে আমরা দেখছি যে
এইটা কি ছিল? এইটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি ইন এন টাইপ সেমিকন্ডাক্টর, এবং এইটা আস্তে আস্তে কমছে কমতে কমতে, অন্য কালি দিয়ে দেখি, কমতে কমতে এইটা এক্সপোনেনশিয়ালি ফল করবে। এক্সপোনেনশিয়ালি কেন ফল করবে তার রিজনটা আগে বললাম। সেরকম ভাবে আমি হোলের ক্ষেত্রেও দেখাতে পারি, হোলের ডেনসিটিটাও এক্সপোনেনশিয়ালি এরকম ভাবে এটা ফল করে গেল। তাহলে এখানে বোঝা গেল যে সেমিকন্ডাক্ট মানে হোমোজাংশন লেজার যেটা তৈরি হচ্ছে সেটা। এইবার এই হোমোজাংশন লেজার যেটা তৈরি হচ্ছে, আমি তার আগে আরেকটা বলি, অর্ডিনারি সেমিকন্ডাক্টর যদি হতো, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, তাহলে একটা সেমিকন্ডাক্টরে মানে একটা ফোটন কখন হতো? যদি আমি দেখতাম যে কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন যদি ভ্যালেন্স ব্যান্ডে লাফিয়ে আসে, তাহলে একটা ফোটন জেনারেট করতো। তাহলে অথবা কি দেখতাম, আমি যদি একটা এইচ নিউ অ্যামাউন্টের একটা ফোটন এখানে ফেলতাম, তাহলে একটা ইলেকট্রন এখান থেকে লাফিয়ে এখানে যেত, এবং আমরা বলতাম ইজি ইকুইভ্যালেন্ট টু এইচ নিউ। কিন্তু যেহেতু আমাদের ডিজেনারেট সেমিকন্ডাক্টর, তাহলে ডিজেনারেট সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলটা কোথায় আছে? উপরে। আর এর ফার্মি লেভেলটা কোথায় আছে? নিচে। তাহলে এখন আমার এই যে প্রসেসটা ফোটন জেনারেশন হওয়ার, সেইটা কোন রিজিয়নের মধ্যে থেকে হচ্ছে? ম্যাক্সিমাম ইজি, আর এটাকে যদি আমরা মানে এফ এন যদি বলি, আর এটাকে যদি এফ পি যদি বলি, তাহলে এফ এন মাইনাস এফ পি, তাহলে এইটা লেস দ্যান ইকুইভ্যালেন্ট টু এইচ নিউ, লেস দ্যান ইকুইভ্যালেন্ট টু এফ এন মাইনাস এফ পি। দেখ তো এই কন্ডিশনটা বুঝতে পারলি কিনা? মিনিমাম কোন এনার্জি লাগবে? মিনিমাম ইজি। আর ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে এফ এন মাইনাস এফ পি। এর মধ্যে যতগুলো ফোটন জেনারেট হবে, সবাই আমাদের লেজিং অ্যাকশনে হেল্প করবে। তাহলে লেজার তৈরি হওয়ার কন্ডিশনটা কি? এইটাই। ঠিক আছে, মানে পপুলেশন ইনভার্সনের কন্ডিশন এটা। তোরা বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি হেটারো জাংশন এটা কি আছে। বলছি দাদা, ক্লাসে না আর একটা করিয়েছো, ইলেকট্রন স্পিল ওভার, হোল স্পিল ওভার, ওটার জন্য তোমার লেজিং অ্যাকশন কমে যাচ্ছে বা এরকম একটা কিছু বলেছো, এই জায়গাটা একটু বলবে একবার? দাঁড়া আমি একটু দেখি। আচ্ছা, এইটাকে না একটু তোরা, এটা কি ইএফএন বল, ঠিক আছে? আমি একটু এফএন বলেছি, এটা ইএফএন, আর এটা হচ্ছে ইএফপি।
আচ্ছা, ওটার লাস্টে হচ্ছে আমি আমি পেজ নাম্বারটা খুঁজে পাচ্ছি না, আগে এটা একটু মানে লেজারটা এটা শেষ করে নিই, তারপরে আমি ওটা করছি, ঠিক আছে? ঠিক আছে। তো এরপরে আমরা দেখি হেটারো জাংশন, এটা। তো হেটারো জাংশন হোমো জাংশনটা আমরা চিনবো কিভাবে, আগের দিন বলেছিলাম, একবার আমাকে কেউ একটু তাড়াতাড়ি বল। দাদা দুটো সাইডে যদি ডোপিংটা সেম থাকে তাহলে বুঝবো ওটা হোমো জাংশন লেজার আছে। আর আরেকটা মেটেরিয়াল। হ্যাঁ, মেটেরিয়ালটাও সেম থাকতে হবে। হ্যাঁ, তো আমরা এইখানে হচ্ছে এন গ্যালিয়াম আর্সেনাইড মেটেরিয়াল একটা ইউজ করলাম, আর এখানে হচ্ছে পি গ্যালিয়াম আর্সেনাইড, আর এখানে হচ্ছে পি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। এখন গ্যালিয়াম আর্সেনাইড এখানে যে টোটাল তিনখানা মানে মেটেরিয়ালকে আমরা ফ্যাব্রিকেশন করে এক জায়গায় এ করে একটা জাংশন মানে এ তৈরি করেছি, স্ট্রাকচার। তো এইখানে কি এইটা হচ্ছে ফার্স্ট, এইটা হচ্ছে ফার্স্ট একটা, এইটা হচ্ছে 1 নম্বর জাংশন, আর এটা হচ্ছে 2 নম্বর। এইটা 1 নম্বরটা কি, 1 নম্বরটা হচ্ছে হোমো জাংশন, আর 2 নম্বরটা হচ্ছে হেটারো জাংশন। কেন হোমো জাংশন? বিকজ এদের মেটেরিয়াল দুটোই সেম, গ্যালিয়াম আর্সেনাইড গ্যালিয়াম আর্সেনাইড। আর এখানে গ্যালিয়াম অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড আর গ্যালিয়াম আর্সেনাইড। আর আরেকটা হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম মানে গ্যালিয়াম আর্সেনাইড, এদের যে ব্যান্ড গ্যাপ আছে সেটা 1.4 ইভি, আর অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড তার ব্যান্ড গ্যাপ হচ্ছে 2 ইভি। তো আমি তোদেরকে শিখিয়েছিলাম কিভাবে মানে হেটারো জাংশনেরও এগুলো ব্যান্ড, যে কোনো ব্যান্ড আমরা কিভাবে ড্র করতে পারি। তো সেটা আমরা একটুকুনি দেখি, যে যেহেতু ও নতুন আছে ওকে একবার একটু বলে দিই। তো প্রথমে আমরা দেখি যে পি পি হেটারো জাংশনটা কিভাবে তৈরি হয়। পি পি হেটারো জাংশন, পি পি হেটারো জাংশনটা তৈরি হতে গেলে আমরা প্রথমে এটা আমাদের কি থাকে, ভ্যাকুয়াম লেভেল থাকে। আর এইটা হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে আরেকটা পি টাইপ সেমিকন্ডাক্টর। কিন্তু হেটারো কেন দেখো, এরা? তো হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা বলছিলাম ওই দাগটা চাইলে মুছে যাবে তো? কোনটা এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যাবে। ওটা একটু মানে আমি আর কি, অস্বস্তি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি এটা। তাহলে এবার বল, যেহেতু এরা পি টাইপ সেমিকন্ডাক্টর, হেটারো জাংশন কেন? কারণ একজনের ব্যান্ড গ্যাপ বেশি, একজনের ব্যান্ড গ্যাপ কম, আর আরেকজনের ডোপিং বেশি ডোপিং কম, এগুলো তো একটা এ থাকেই। আর এর এর ক্ষেত্রে আমাদের এটা কোথায় হবে, ফার্মি লেভেলটা নিয়ার দা ভ্যালেন্স ব্যান্ড, এই পি টাইপেরও নিয়ার দা ভ্যালেন্স ব্যান্ড হবে। আর যখন আফটার মেকিং দ্য জাংশন কেমন দেখতে হবে সেটা করার জন্য আমি তোদেরকে সবার আগে কি বলেছিলাম, আমরা একটা কাজ করব, এইভাবে সোজা বেরিয়ে যাব, মানে দুজনের দুজনের যে ফার্মি লেভেল, সেই ফার্মি লেভেলের একদম মাঝখান দিয়ে ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেলটাকে ড্র করব। এখন এই ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেলে ড্র করতে মানে ড্র করার পরে, যেটা উপরে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টরটা আছে তাকে নিচে নামতে হচ্ছে, মানে তার ফার্মি লেভেলটা এইখানে হয়েছে, আর এইটা তার ভ্যালেন্স ব্যান্ড হয়ে গেছে, আর এইটা তার কন্ডাকশন ব্যান্ড হয়ে গেছে। আর এর কি হয়েছে,
এরও উপরে উঠেছে, তার মানে এইখানে হচ্ছে এর মানে যেটা বড় ব্যান্ড গ্যাপ আছে তার ফার্মি লেভেলটা তৈরি হয়েছে, আর এইখানে হচ্ছে বড় এটার ভ্যালেন্স ব্যান্ড, আর এইখানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডটা। আর আমরা আরেকটা জিনিস কি বলেছিলাম, এইরকম ভাবে করে 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 এখানে আসব, এটাকেও এক্সটেন্ড করে করে এখানে আসব, এটাকেও এক্সটেন্ড এক্সটেন্ড করে এখানে আসব, আর একেও এক্সটেন্ড করে এখানে আসলাম। এইবার আরেকটা কি হয়েছে, এইটার মানে যেটা বড় আছে সেইটাকে আমরা এখানে ক্রস দিয়ে বললাম, বড়টার কন্ডাকশন ব্যান্ডে একটা ক্রস দিলাম, বড়টার ভ্যালেন্স ব্যান্ডেও একটা ক্রস দিলাম, ছোটটার কন্ডাকশন ব্যান্ডের এই জায়গাটা একটা ডট, ছোটটার ভ্যালেন্স ব্যান্ডের এখানে একটা ডট। এইবার কিভাবে হয়, এইখানে এইখানে জয়েন্টটা কার সঙ্গে কার করি আমরা, বল। বড়টার কন্ডাকশন ব্যান্ড এখন যেখানে আছে আর আগে যেখানে ছিল এই দুটো জুড়ে যায়, ছোটটার কন্ডাকশন ব্যান্ড এখন যেখানে আছে আর আগে যেখানে ছিল এই দুটো জুড়ে যায়। আর এখানে কি হয়, এখানে এইটা সরি সরি এটা এই যে এইটা ডিটেলসে তোদেরকে বলেছিলাম কিভাবে আঁকতে হয়। তো আমরা যখন এই সেমিকন্ডাক্টরটা এখানে মানে হেটারো জাংশনটা এখানে আঁকবো, তো তার আগে আরেকটা কথা বলি, ইলেকট্রনগুলোর মোশন কিভাবে হয়, এক ব্যান্ড থেকে আরেক ব্যান্ডে যেতে গেলে এরকম ভাবে এই পথে যাবে, কিন্তু হোলগুলোর মোশন কিভাবে হয়, হোলগুলোর মোশন যেটা হবে, হোলগুলোকে যেতে গেলে কিভাবে হবে, এইখান থেকে যাওয়া শুরু করলো, এখানে গিয়ে ও আটকে যাবে, ট্র্যাপ হয়ে যাবে। তো এইটাকে আমরা কি বলি, কনফাইনমেন্ট। কোনো কোনো সময় এটা জেনারেল কনফাইনমেন্ট হয়, কোনো কোনো সময় হোল মানে কোয়ান্টাম কনফাইনমেন্ট হয়। যখন ইলেকট্রনের কোয়ান্টাম কনফাইনমেন্ট হয় তখন আমরা 2D ইজি বলি, আর হোলের ক্ষেত্রে 2D এইচজি বলি। তো আমরা এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এইটাকে একটু জেনারেল ভার্সনটাকে নেব এখানে, সেই জেনারেল ভার্সনটা কেমন দেখতে হবে, এরকম। জাস্ট এই যে মানে এই কনফাইনমেন্টটাকে আমরা এখানে ইগনোর করে দেব। তাহলে এই কনফাইনমেন্টটাকে ইগনোর করার পরে আমরা দেখি যে আমাদের এখানে কি কি ছিল, প্রথমে মেটেরিয়ালটা একবার দেখে নিই। এইটা ছিল এন গ্যালিয়াম আর্সেনাইড, এটা ছিল পি গ্যালিয়াম আর্সেনাইড, এটা ছিল পি গ্যালিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইড। আর যেটা এন গ্যালিয়াম আর্সেনাইড আর পি গ্যালিয়াম আর্সেনাইড যেটা আছে, এইটা তো আমাদের একদম অর্ডিনারি সেমিকন্ডাক্টর। তাহলে এদের ব্যান্ড বেন্ডিংটা কেমন হবে, এদের ব্যান্ড বেন্ডিংটা হবে হচ্ছে এইটা। আর আমরা এখানে কার ছবি ড্র করেছিলাম, এখানে আমরা ওয়াইড পি ন্যারো এন ড্র করেছিলাম, কিন্তু আমাদের এইখানে ওয়াইড কোনটা, এইটা ন্যারো, এইটা ওয়াইড। তার মানে এখানে আমাদের ড্র করতে হবে ন্যারো পি আর ওয়াইড পি। আগে এইটা যেটা ড্র করেছিলাম সেটা ওয়াইড পি ন্যারো পি, কিন্তু এখানে জাস্ট উল্টো হবে। তাহলে উল্টো হওয়ার ফলে ছবিটা কেমন হয়ে গেল, এই আর এইটা। টি আর এন না ওটা?
নাকি না দুটোই না, এইটা তো এন গ্যালিয়াম আর্সেনাইড, আর হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ আর এই দুটোই আছে পি, পি হ্যাঁ গ্যালিয়াম আর্সেনাইড, হ্যাঁ পি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। ঠিক আছে। এইবার এই লেভেলটার জন্য আমাদের যে ফার্মি লেভেলটা কোথায় আসে, এটার জন্য যে ফার্মি লেভেলটা আসে সেই ফার্মি লেভেলটা এইটা, এটা হচ্ছে ই এফ এন। আর পি টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেল কোনটা আসে, এই যে ই এফ পি। এই ফার্মি লেভেলটা কিভাবে আসে এটা তো তোদেরকে আগেই বললাম, মানে আগের দিন ক্লাসে 2-3 দিন ধরে এটা বলছি তো, সুতরাং এটা বুঝতে আশা করি প্রবলেম হচ্ছে না। এইবার একটা জিনিস আমরা দেখি যে ওপরে যে ফার্মি লেভেল আসে তার নিচে যে ইলেকট্রনগুলো আসে, এই ইলেকট্রনগুলো কোথায় আছে, এই ইলেকট্রনগুলো কন্ডাকশন লেভেলের মানে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি আছে এবং ফার্মি লেভেলের নিচে আছে। তার মানে এই ইলেকট্রনগুলোকে আমরা কি বলতে পারি, এরা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এটা আমরা বুঝলাম। আর প্রথমে যে এইটা কি ছিল, এটা এন টাইপ ছিল, আর এটা পি টাইপ, এটাও পি টাইপ। আর এটা হচ্ছে এদের ব্যান্ডের বেন্ডিং হয়েছে, আর এখানে এদের ব্যান্ডের বেন্ডিং হয়েছে। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের নিচে যে ইলেকট্রনগুলো আছে এরা সবাই বাউন্ড। আর এই ফার্মি লেভেলের নিচে পি টাইপ মানে এটার প্রথম মানে মাঝখানে যে পি আছে, লাস্টে যে পি আছে, তাদেরও ফার্মি লেভেলের নিচে যত ইলেকট্রন আছে এগুলো সব বাউন্ড ইলেকট্রন। আর এইখানে কি আছে, এইখানে ইলেকট্রনগুলো আমার ফ্রি ইলেকট্রন থাকতে পারে। এবার একটা জিনিস দেখ, আমি আগের দিন মানে তোদের যখন একটা বলেছিলাম, ইলেকট্রনগুলো দেখ এখান থেকে ইলেকট্রনগুলো এই কন্ডাকশন লেভেল থেকে এই কন্ডাকশন লেভেলে আসার জন্য এন টাইপ থেকে পি টাইপে উপরে উঠতে গিয়ে স্ট্রাগল করে। কিন্তু হোলগুলো কিভাবে স্ট্রাগল করে, হোলটা এইখানে ছিল, পি টাইপের নিচে ছিল, ওর ক্ষেত্রে নিচে গিয়ে এই জায়গাটায় যাওয়াটা কিন্তু স্ট্রাগল। হোলের ক্ষেত্রে মানে ইলেকট্রনের ক্ষেত্রে উপরে ওঠাটা স্ট্রাগল, কিন্তু হোলের ক্ষেত্রে নিচে যাওয়াটা ওর কাছে বাধা, পোটেনশিয়াল ব্যারিয়ার মনে হয়। ঠিক আছে, তো এই ছবিটায় আমরা দেখি যে ধর আমার এইখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এই ইলেকট্রনটা কোথায় আছে, আমি ধরলাম এইটা এ মেটেরিয়াল, এটা বি মেটেরিয়াল, এটা সি মেটেরিয়াল। এখন এ মেটেরিয়ালে একটা ইলেকট্রন আছে যে বি থেকে সি, সরি এ থেকে বি, বি থেকে সি তে যেতে চায়। তাহলে দেখ এই জার্নিটা কিভাবে হচ্ছে, এইখানটায় আসে এ থেকে, এইটা এ মেটেরিয়াল, এইটা বি মেটেরিয়াল, এটা সি মেটেরিয়াল। তাহলে এ মেটেরিয়ালের কন্ডাকশন ব্যান্ড থেকে বি মেটেরিয়ালের কন্ডাকশন ব্যান্ডে গেলে এর কোনো বাধার সম্মুখীন হতে হলো না, একদম ইজিলিও চলে গেল। কিন্তু ও যখন বি মেটেরিয়ালের কন্ডাকশন ব্যান্ড থেকে সি মেটেরিয়ালের কন্ডাকশন ব্যান্ডে যেতে চায়, তখন দেখ এর কাছে এই একটা বাধা, এই একটা হাইট এর বুঝতে পারছে, এই হাইটটা অতিক্রম করে ও আর যেতে পারছে না। তার মানে যে ইলেকট্রনগুলো এন টাইপ থেকে পুশ করে মানে ইনজেক্ট করে আমরা সিতে পাঠানোর জন্য নিয়ে আসলাম, তারা কোথায় এসে ট্র্যাপ হয়ে গেল, বিতে এসে ওরা একটা বাধার সম্মুখীন হলো এবং ওখানে গিয়ে আটকে পড়লো। দেখ এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। এরপরে হোলগুলো যাওয়ার পালা দেখি। আমি ধরলাম একটা হোলকে পি টাইপ সেমিকন্ডাক্টরে মানে সি থেকে এতে নিয়ে আসব। তাহলে ধর এই লাইনের ওপরে একটা হোল বসে আছে, তো হোলটা প্রথমে সি টাইপ থেকে এই লাইন বরাবর বিতে আসলো। দেখ কোনো বাধা একে অতিক্রম করতে হলো না। আবার যদিও বি থেকে এই লাইন বরাবর যদি এতে আসে, তাও দেখ এর কোনো বাধার অতিক্রম করতে হলো না। তার মানে হোলগুলো
সহজে এক সাইড থেকে আরেক সাইডে যেতে পারছে, কিন্তু ইলেকট্রনগুলো এক সাইড থেকে আরেক সাইডে যেতে পারছে না। ইলেকট্রনগুলোকে আমরা একটা ছোট্ট জায়গায় কনফাইন তো এখন বলবো না, বাট আমরা এটা বলবো যে ওকে আমরা একটা ট্র্যাপে ফেলতে পেরেছি। এখন আমরা এই ট্র্যাপটাকে বলবো যে মানে এইটাকেই আমরা বলবো যে আমাদের এখানে কেরিয়ারের কনফাইনমেন্ট হয়েছে। তো তার আগে একটুকুনি এইটা লিখে নিই যে হেয়ার ইলেকট্রন হ্যাভ এ ব্যারিয়ার। কিন্তু দাদা এত ইলেকট্রন কনফাইনমেন্ট তো হচ্ছে এখানে, তো এটা কেন বলতে পারবো না বললে আরেকবার বলবে? না না মানে বলতে পারবো না, না মানে এখন বলবো না, আমি আরেকটু পরে গিয়ে বলবো, ওটাকে ক্লেম করব। তখন দেখবি আরো ভালোভাবে বুঝতে পারবি যে লেজার অ্যাকশনটা কোথায় হচ্ছে। ইলেকট্রন তোদের না এখানে যদি একটুখানি এইটা রিয়ালাইজ করতে পারিস অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, তুই যদি মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ মানে মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ ওটাকে একে মানে অ্যাডভার্বে বলতে গেলে কি হবে, মাইক্রোস্কোপিক্যালি। যাই হোক, মানে তুই যদি একটা একটা ইলেকট্রনের মুভমেন্টকে দেখতে পারিস তাহলেই দেখবি ইন্টারেস্ট লাগবে এটাতে। তো এখানে যে হোলগুলো আছে, এই হোলগুলো কোনো বেরিয়ার হোলগুলোর কাছে নেই। তো এই হোলটাকে আমরা কি বলতে পারি, এখানে যে আচ্ছা এখানে হোলগুলোর কোনো বেরিয়ার নেই, ঠিক আছে। এইবার এইটাকে আমাদের কাজ কি, এইটা ছিল যখন বায়াস অ্যাপ্লাই করিনি। এবার আমাকে লেজার পেতে গেলে কি করতে হবে, নিশ্চয়ই বায়াস করে এই হাইটটাকে একটু কমাতে বাড়াতে হবে। তাহলে এবার একটু দেখা যাক যে আমরা যদি পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করি। স্যার কিন্তু আমার মনে হয় না এটা এঁকেছে কিনা, জানি না তোদের ইয়ারের সময়, কিন্তু এইটা একটু ভালোভাবে দেখ যে যদি ফরওয়ার্ড বায়াসটা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে। তাহলে ছবিটা একটুখানি আঁকি, একটা সেকেন্ড দ্বারা। তার আগে একটা জিনিস একটুখানি দেখ, এই যে ব্যান্ড গ্যাপটা ছিল ওটা 1.4 ইভি, আর এই যে ব্যান্ড গ্যাপটা ছিল এটা 2 ইভি, ঠিক আছে। তো এইটা তো ব্যান্ড গ্যাপটাকে তো আমাকে মেনটেন রাখতে হবে। মানে আমরা যদি পোটেনশিয়াল অ্যাপ্লাই করি তাহলে ব্যান্ডের বেন্ডিং হয় কিপিং কনস্ট্যান্ট, কোনটাকে মানে কোনটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, ওদের যে গ্যাপটা সেটা যেন কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তাহলে গ্যাপটাকে কনস্ট্যান্ট রেখে একটুখানি বেন্ড করলাম, আবার গ্যাপটা কনস্ট্যান্ট আছে, এবং এটা হলো। আর এখন আমাদের যে নতুন ফার্মি লেভেলটা আসে সেই ফার্মি লেভেলটা এই জায়গায় এসে পৌঁছালো। এটা হচ্ছে কন্ডাকশন লেভেলের জন্য। আচ্ছা একটুখানি দাঁড়া, আমার এখানে ব্যান্ডের বেন্ডিংটা বেশি হয়ে গেছে, আমি আরেকটা। এটা হচ্ছে এর ফার্মি লেভেলটা ছিল, আর এইখানে হচ্ছে এই ফার্মি লেভেলটা আছে।
আর এইখানে কি বলেছিলাম আমরা, পুরো এখানে ফ্রি ইলেকট্রন আছে, আর এই নিচে হচ্ছে সব বাউন্ড ইলেকট্রন আছে ফার্মি লেভেলের নিচে এই জায়গাটায়। এবার একটা জিনিস একটুখানি দেখ, আমরা যখন, তার আগে আমাকে আরেকটা জিনিস একটুখানি বলি। এই যে তিনখানা মেটেরিয়াল যেটা আছে, এই তিনখানা মেটেরিয়ালের মধ্যে সবচাইতে ন্যারো কিন্তু এই পি গ্যালিয়াম আর্সেনাইডটা, ঠিক আছে? তাহলে এইটা যদি সবচাইতে ন্যারো হয়, আমি টেকনিক্যালি একটু ভুল এঁকেছি। এইটা, এই যে এটা এতটা লম্বা করলাম, এতটা লম্বা করা উচিত হয়নি আমার, ঠিক আছে? এইটা একটা ছোট জায়গা হতো যদি খুব ন্যারো হওয়ার জন্য, তো যেহেতু বড় এঁকে ফেলেছি থাকুক। এবার এইটা দেখ যে এ মেটেরিয়াল, বি মেটেরিয়াল, সি মেটেরিয়াল, এটা এন টাইপ ছিল, এটা পি টাইপ ছিল, এটাও পি টাইপ ছিল। আর আমরা কি দেখেছিলাম যে একটা ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপে তো যাচ্ছিল, কিন্তু পি টাইপ থেকে পি টাইপে মানে বি থেকে সিতে যেতে গেলে একটা বাধা সম্মুখীন হচ্ছিল। তার মানে ওই ইলেকট্রনকে আমরা একটা জায়গায় কনফাইন করতে পেরেছি, এবং বি জায়গাটা অনেকটা ছোট এবং ন্যারো। তার ফলে আমরা এই ক্লেমটা করতে পারি যে যে ইলেকট্রনটা এ টাইপ থেকে মানে এ মেটেরিয়াল থেকে সি মেটেরিয়ালে ইনজেক্ট করছিলাম, মানে এ মেটেরিয়ালের মধ্যে থেকে আমরা ইনজেক্ট করছিলাম, সেটা বি টাইপে এসে একটা ছোট্ট জায়গায় এসে কনফাইন্ড হয়ে গেছে, ঠিক আছে? এটা ক্লেম করতে পারি। হ্যাঁ দাদা। আর আরেকটা জিনিস দেখ, যেহেতু ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করেছি, এ আর বি এদের দুজনের মধ্যে যে পোটেনশিয়াল বেরিয়ার যেটা ছিল, সেই পোটেনশিয়াল বেরিয়ারটা একদমই কমে গেছে। তার ফলে অবাধে ইলেকট্রন আর হোল এরা এন টাইপ আর পি টাইপের মধ্যে যাতায়াত করতে পারছে। কিন্তু এই ইলেকট্রন হোলটা যাচ্ছে কতটুকু জায়গায়, একমাত্র এই স্মল কনফাইনমেন্ট যে জায়গাটায় হয়েছে সেই জায়গাটায়, তাই তো? তার ফলে এই জায়গাটায় রিকম্বিনেশন রেটটা অনেক বেশি। এই রিকম্বিনেশন রেটটা বেশি হওয়ার জন্য এই জায়গাটা অনেক বেশি পরিমাণে ফোটন জেনারেট করছে। তাহলে এই ফোটনগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এইখানে যদি একটা ফোটন জেনারেট হয়, এইটা জেনারেট হয়ে এদিকে যাচ্ছে, ঠিক আছে? এবার তোরা বলতে পারিস যে একমাত্র রিকম্বিনেশনটা এইটাকে আমরা অ্যাক্টিভ রিজিয়ন বলবো, ঠিক আছে? যেটা ন্যারো পি গ্যালিয়াম আর্সেনাইড যেটা আছে। তিনটা কি শুধু ওই মাঝের রিজনেটাই হয়েছে? আরেকবার বল। বললাম যে বেন্ডিংটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করাতে ওই মাঝের রিজিয়নেরই শুধু হয়েছে? না, কেন, এইটারও তো হয়েছে, এই তো এইটা। আর এইখানে কি হয়, এইখানে এই রকম টাইপ হয় তো, কিন্তু আমি তোকে কি বলেছিলাম, এইটাকে আমরা ইগনোর করে দিচ্ছি। তাহলে এইটা ইগনোর করার অর্থ কি হতে পারে? এইটা স্ট্রেট লাইন ছিল, এখানে এসে বেঁকে গিয়ে এইটা হলো, আর এখানেও স্ট্রেট লাইন ছিল, এখান থেকে বেঁকে গেল। এই বেন্ডিংটাকে ইগনোর করা মানে কি, জাস্ট এই যে সোজা করে দেওয়া, তো সেই সোজা লাইনটাই এঁকেছি। আর এখানে তো দেখ এই যে বেন্ডিং হয়েছে, আর এখানেও এই বেন্ডিং হয়েছে, হ্যাঁ ওটা তো হয়েছে, হ্যাঁ ঠিক ঠিক আছে? আছে। এবার তোরা একটা জিনিস বলতে পারিস যে কেন শুধুমাত্র বি রিজিয়নেই রিকম্বিনেশনটা হলো, এখানেও তো হতে পারতো পি পি এর এখানে, কিন্তু এখানে হবে না। তার কারণ এটার ব্যান্ড গ্যাপটা কত, 2 ইভি, আর এটার ব্যান্ড গ্যাপটা কত, জাস্ট 1.4 ইভি। তার মানে এই 1.4 কম পোটেনশিয়ালেই এখান থেকে ওরা ফোটন জেনারেট করে দিচ্ছে, এবং অনেক বেশি ফোটন জেনারেট করার জন্য এখান থেকে আমরা লেজিং অ্যাকশনটা পাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা ছোট কথা বলি। এই লেজার ফোটন তৈরি করার জন্য ইলেকট্রন হোলের সঙ্গে রিকম্বাইন করে, নাকি হোল গিয়ে ইলেকট্রনের সঙ্গে রিকম্বাইন করে? আমি বলেছি, বল দেখি। ইলেকট্রন হোলের সাথে গিয়ে রিকম্বাইন করে। হ্যাঁ, কেন? কারণ ইলেকট্রনের এফেক্টিভ মাসটা কম আর হোলের এফেক্টিভ মাসটা অনেক বেশি, তাই তো? আচ্ছা, এইটা মানে আউট অফ দা কনটেক্সট আমি একটা ছোট কথা বলি যে হোলের এফেক্টিভ মাসটা কেন বেশি?
বলতে পারবি? হোল মানেই তো ইলেকট্রন, তাই না? তাহলে ইলেকট্রনের এফেক্টিভ মাস একরকম, হোলের এফেক্টিভ মাস আরেক রকম কেন? আমি একটুখানি ছোট করে এটা বলি যে মানে ইলেকট্রন কোথায় বাস করে? কন্ডাকশন ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ড কোথায়? ইলেকট্রনের নিউক্লিয়াসের থেকে, মানে অ্যাটমের নিউক্লিয়াসের থেকে অনেক দূরে। তার ফলে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনটা ফ্রি ফ্রি ঘুরে বেড়াচ্ছে, তার উপরে ইলেকট্রনের যে অ্যাট্রাকশন ফোর্সটা অনেক কম হওয়ার জন্য, মানে কম হওয়ার জন্যই ও ফ্রিলি ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু হোল কোথায় বাস করে? হোল ভ্যালেন্স ব্যান্ডে বাস করে। এবং আমরা কি বলি? ভ্যালেন্স ব্যান্ডে একটা ইলেকট্রনের অনুপস্থিতিটাই একটা হোল। মানে এই জায়গাটায় একটা ইলেকট্রন ছিল, যে লাফিয়ে এদিকে চলে এলো, সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। অন্য পাশের আরেকটা ইলেকট্রন লাফিয়ে এখানে আসলো, তার ফলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, এটাকে আমরা হোল বলছি। তার মানে ইলেকট্রন যেদিকে মুভ করে, হোল তার অপোজিট দিকে মুভ করে। এখন অ্যাকচুয়ালি হোল তো মুভ করছে না, করছে ইলেকট্রন। তাহলে এখানে ইলেকট্রন, তার যে মাস, এখানে ইলেকট্রনের মাসের মধ্যে ডিফারেন্সটা কেন আসছে? তার কারণ এই ইলেকট্রনগুলো এরা ভ্যালেন্স ব্যান্ডে বসে আছে। যেহেতু এরা ভ্যালেন্স ব্যান্ডে বসে আছে, তাই জন্য ওদের মানে নিউক্লিয়াস ওদেরকে অনেক বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে আসে। তার ফলে ইলেকট্রন যখনই এই জায়গাটা ফাঁকা হলো, পাশের একটা ইলেকট্রন লাফিয়ে এখানে আসার জন্য একে অনেকটা কষ্ট করতে হচ্ছে। কি কষ্ট করতে হচ্ছে? এই জায়গাটা একটা মানে এটাকে কি বলে যেন, একটা আয়নীয় বন্ড, আর আরেকটাকে কি বলে যেন, মানে একজন আরেকজনকে ইলেকট্রন, সমযোজী বন্ড। একে একটা সমযোজী বন্ড ভেঙে যেতে হচ্ছে। আর একটা কেস হচ্ছে একটা সমযোজী ব্যান্ড ভেঙে যেতে হচ্ছে, প্লাস একটা তোর ওই মানে নিউক্লিয়াসে ওকে বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে আসে। তার ফলে এই ইলেকট্রনগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে গেলে অনেক বেশি এনার্জি লাগছে, যেখানে কন্ডাকশন ব্যান্ডে থাকা অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে গেলে ওর কম এনার্জি দরকার হতো। তার ফলে তুই দেখ, মানে আমরা কি জানি, কম এনার্জি দরকার হতো মানে কি, ইকুইভ্যালেন্ট টু এমসি স্কোয়ার। তার মানে যদি সে কন্ডাকশন ব্যান্ডে থাকে, তাহলে তার মাসটা কম দেখাবে। আর যদি সে ভ্যালেন্স ব্যান্ডে একটা ইলেকট্রনকে মুভ করতে হয়, বেশি এনার্জি দরকার, সুতরাং এফেক্টিভলি তার মাসটা অনেক বেশি। তো তাহলে বোঝা গেল অ্যাকচুয়ালি কেন মানে এই হোল আর ইলেকট্রনের এফেক্টিভ মাসের ডিফারেন্সটা হয়। আদতে দুজনেই কিন্তু ইলেকট্রন, কিন্তু এফেক্টিভ মাসের ডিফারেন্সটা এখানে হচ্ছে। তো এইটা হলো। এরপরে এবার আমরা তাহলে এখানে যে এটা হচ্ছে, তোদেরকে আমি আরেকটুকুনি একটা ফিল একটু দেই যে কেন এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা কমে গেলে এই রিকম্বিনেশনটা হচ্ছে। আমি আগের দিনও বলেছিলাম, আমি জাস্ট 2-3 মিনিটে একবার বলে দিচ্ছি। এইটা কি ছিল আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা কি ছিল এন টাইপ সেমিকন্ডাক্টর। আর এখানে কি ছিল? পি টাইপ সেমিকন্ডাক্টরের ফার্মি ব্যান্ড, এটা এন টাইপ সেমিকন্ডাক্টরের ফার্মি ব্যান্ড। এখন যখন আমি এদেরকে একসঙ্গে জুড়ে দিলাম একটা জাংশন তৈরি করার জন্য, তখন এদের দুজনের ফার্মি লেভেলটা ইকুইলিব্রিয়াম এটা হলো। এই ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেলটা হওয়ার জন্য আমি একটু নিচে আঁকছি সেটা, তখন কি হলো, এদের ব্যান্ডের বেন্ডিংটা হয়। এই এই ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেলটা কেন হচ্ছে? তার কারণ এই ফার্মি লেভেলের ওপরে সমস্ত ইলেকট্রনগুলো আসে, যখনই আর এর কাছে ইলেকট্রনের কম অনেক আসে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তার যখনই এদেরকে জুড়ে দিলাম, ইলেকট্রনগুলো এখান থেকে এখানে লাফিয়ে আসা শুরু করলো। আর আমরা ফার্মি লেভেল মানে কি, হাইয়েস্ট ফিল্ড এনার্জি লেভেলটা জানি। তো এখানে ইলেকট্রন কমে যাচ্ছে, তার মানে এর ফার্মি লেভেলটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, নামতে নামতে ইকুইলিব্রিয়ামের এখানে চলে এলো। আর এখানে কি হচ্ছে, ইলেকট্রনগুলো আসার জন্য এর ফার্মি লেভেলটা আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। তো যাওয়ার ফলে কি হয়ে যাচ্ছে,
এইটা হচ্ছে আমাদের এরা দুজনের ফার্মি লেভেলটাকে ইকুয়াল করার জন্য নিজেরা নিজেদের ব্যান্ডটাকেই বেঁকিয়ে দিল, যে জায়গাটা বাস করছে এরা সেই জায়গাটাই বেঁকিয়ে দিল। এখন এই যে একটা জিনিস দেখ, এই এই যে মানে এই ব্যান্ডটা মানে এন টাইপের কন্ডাকশন ব্যান্ডটা নিচু হচ্ছিল কেন? কারণ একে ইলেকট্রন দিচ্ছিল বলে। একে যত বেশি ইলেকট্রন দিচ্ছিল তত ওর নিচে নেমে যাচ্ছিল। নামতে নামতে একটা সময় এদের হাইটটা এত উঁচু হয়ে গিয়েছে যে ইলেকট্রনগুলো লাফিয়ে নিচ থেকে আর ওপরে যেতে পারছে না। এখন এই ইলেকট্রনগুলো যে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে গিয়েছিল ফার্মি লেভেলের ইকুয়াল হওয়ার জন্য, সেটা কেন কিভাবে গিয়েছিল? ডিফিউশন পদ্ধতিতে চলে গিয়েছিল। এখন আমি যদি মানে এখন এরা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গিয়েছে। এখন যদি একটা আমরা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, তখন কি হবে? এই পোটেনশিয়াল হাইটটা কমে যাবে এবং এফেক্টিভলি আমি দেখব যে এই জায়গাটায় মানে এইরকম জায়গায় আমার এটা তৈরি হয়ে যাচ্ছে, এইরকম জায়গায় ব্যান্ডটা তৈরি হয়ে গেল। তখন আগে ইলেকট্রনকে এখান থেকে এখানে যেতে হচ্ছিল লাফিয়ে, তবেই ও এক ব্যান্ড থেকে এক ব্যান্ডে যেতে পারতো। কিন্তু আমি বায়াসিং অ্যাপ্লাই করে হাইটটাকে যখন কমিয়ে দিলাম, ইলেকট্রনগুলো সহজে এদিক থেকে এদিকে যেতে পারছে, হোলগুলো সহজে এদিক থেকে এদিকে যেতে পারছে। আর ইলেকট্রন হোল যাওয়ার ফলে এই জায়গাটা এদের রিকম্বিনেশন হচ্ছে এবং এখান থেকে আমরা ফোটন জেনারেট হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে এসে বুঝতে পারলি যে এই রিজিয়নটায় কেন আমাদের সমস্ত লেজিং অ্যাকশনটা হলো? একটু বল। হ্যাঁ দাদা। ওকে, তাহলে আমরা আগের এর একটু কম মানে এটা কি দেখলাম যে পার্শিয়াল ইলেকট্রন কনফাইনমেন্ট পেলাম ওখানে আমরা। ঠিক আছে, আর আর ফোটন কোথা থেকে কোথায় মাইগ্রেট করবে আমাকে একবার কেউ একটু বুদ্ধি খাটিয়ে বল। ফোটনটা জেনারেট হলো কোথায়? পি ব্যান্ডে এসে, তাই তো? ভ্যালেন্স ব্যান্ডে কেন? কারণ হোল তো আর ওখানে যাচ্ছে না, ইলেকট্রনগুলো নিজে এসে এখানে এসে মারপিট করে একজন সঙ্গে আরেকজন রিকম্বাইন করে ইলেকট্রনটা জেনারেট হলো এবং তোর এই যে মানে ফোটন জেনারেট হলো এবং এই ফোটনটা এখানে জেনারেট হলো এই যে এই জায়গাটায় হয়ে কোন দিক থেকে কোন দিকে যাবে? পি সাইড টু এন সাইড। কারণ এদিকে তো অনেক বড় একটা পাহাড় দেখতে পাচ্ছি, ওর ওর কাছে মনে হচ্ছে ওই পাহাড়ের ওপর দিয়ে যাওয়াটা আমার পক্ষে কোনোদিনই পসিবল না। ঠিক আছে, তাহলে কোন দিকে যাচ্ছে? ফোটনগুলো যেটা মাইগ্রেট করছে সেটা হচ্ছে পি সাইড টু এন সাইড। এটা বল, বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে অপটিক্যাল প্রপার্টি। ঠিক আছে, তার আগে আমরা একটুখানি একটা জিনিস লিখি, সেটা হচ্ছে উই গেট ইলেকট্রন confinement কনফাইনমেন্ট। আর আরেকটা হচ্ছে ফোটন মাইগ্রেটস ফ্রম পি সাইড টু এন সাইড। ঠিক আছে, এবার দেখ একটা হচ্ছে অপটিক্যাল প্রপার্টি। সেটা দেখার আগে একটা দেখ, লোয়ার ব্যান্ড গ্যাপ হ্যাজ হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। লোয়ার ব্যান্ড গ্যাপ হ্যাজ হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আরআই, আর হায়ার ব্যান্ড গ্যাপ হ্যাজ লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স।
এখন আমাদের তিনখানা মেটেরিয়াল কোন কোন রিজিয়নে ছিল? এইখানে, সরি, এইখানে আসে এ মেটেরিয়াল, এইখানে আসে বি মেটেরিয়াল, এইখানে আসে সি মেটেরিয়াল। এখন সবচাইতে বেশি ব্যান্ড গ্যাপ কার? এবিসির মধ্যে সবচাইতে বেশি ব্যান্ড গ্যাপ গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, আর্সেনাইড, সি এর, তাই তো? তাহলে সি এর যদি সবচাইতে বেশি ব্যান্ড গ্যাপ হয়, তাহলে কার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচাইতে কম হবে? সি এর। এটা হচ্ছে সি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আরআই। আর এ আর বি এদের দুইজনের ব্যান্ড গ্যাপটা সেম এবং ব্যান্ড গ্যাপটা কম, তার মানে সি এর থেকে এদের দুজনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি হবে। এটা বোঝা গেল? হ্যাঁ দাদা। এইবার ফোটন যেটা জেনারেট হয়েছে, ফোটন, সেটা কোন দিক থেকে কোন দিকে? এইটা কি ছিল? এন পি এন, তাই তো? তাহলে এই ফোটনটা জেনারেট হচ্ছে এই পি টাইপে, আর এইটা কি দেখে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, তার মানে এটা কি? ডেন্সার মিডিয়াম, ঠিক কি না? আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সুতরাং এটা একটা রেয়ারার মিডিয়াম। তাহলে এই যে ফোটনটা জেনারেট যেখানে হলো, তখন এ যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে যায়, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে ও আবার কি ফিরে চলে আসবে, কিন্তু এদিক থেকে এদিকেও ইজিলি যেতে পারে। তার ফলে এইটাকে আমরা কি বলতে পারি? একটা পার্শিয়ালি হাফ সিলভার্ড মিররের মতো অ্যাক্ট করছে কি এটা? কেউ একজন বল, এইটা একটা মিররের মতো অ্যাক্ট করছে কিনা? যদি কিনা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে এই সেমিকন্ডাক্টরের উপরে, মানে এই লেয়ারটার উপরে আসে, তখন ও কি করবে? ও আবার সেম মিডিয়ামে রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে। তাহলে কি আমাদের যেটা লেজার লেজার তৈরি করার সময় যেখানে আমাদের একটা সিলভার গ্লাস দরকার হতো, সেইটা কি এখানে দরকার হচ্ছে? সেটা আমাদের দেখ, মানে ব্যান্ড গ্যাপটাই এটা করে দিল। উই গেট অপটিক্যাল কনফাইনমেন্ট, এখানে অপটিক্যাল কনফাইনমেন্ট পাচ্ছি, তাই তো? হ্যাঁ দাদা। ফিল কর এটাকে, মানে মুখস্থ করা লাগবে না, দেখবি। তাহলে এইখানে আমরা একটা কিছু লিখি। হেয়ার here the photons travel from photons travels from higher refractive index to lower refractive index if they fall, sir, if they falls with an angle more than critical angle, then total internal reflection occur. So we don't need half silvered. So we don't need to do partially silvered. ঠিক আছে, পরীক্ষায় যদি আসে। আর আরেকটা হচ্ছে we get partial optical confinement. So we get partial optical
আচ্ছা, তার আগে আমরা আরেকটা কথা একটুকুনি বলিনি, সেটা আমরা তো হোমোজাংশন লেজারটা পাচ্ছিলাম, তাই তো? এই জায়গাটি দেখলাম কি হোমোজাংশন লেজার তৈরি হলো, তাহলে হেটেরোজাংশন লেজারটা তৈরি করার দরকার কেন পড়লো? হেটেরোজাংশন লেজারটা আমাদের মানে হোমোজাংশনটা অনেক কন্ডিশন শর্ত সাপেক্ষ দরকার হয়, কিন্তু হেটারোজাংশনটা না মানে এটা আমাদের কাছে আরো অনেক কম কন্ডিশন অ্যাপ্লাই করে ইজিলি মানে অত বাধার সম্মুখীন হতে হয় না। এইটাতে আমরা ইজিলি অর্ডিনারি আমাদের রুম টেম্পারেচারেই আমরা হেটারোজাংশনে লেজারটা তৈরি করতে পারি। ঠিক আছে? এবারে আমি কি এটা শুরু করব, ডাবল হেটারোজাংশন লেজারটা শুরু করছি, ঠিক আছে? ডাবল এসিটি সিইউএনসিটিআই হেটারোজাংশন লেজার। আচ্ছা, এইটা শুরু করার আগে আমাকে একটুখানি বল, তোরা আগের পুরোটা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। দিয়া বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। সোহিনী? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার আমরা আরেকটা দেখি যে আগেরটা কি ছিল, সিঙ্গেল হেটারোজাংশন ছিল, এবার হচ্ছে আমাদের হবে ডাবল হেটারোজাংশন। তো তার জন্য আমরা প্রথমে এখানে ন্যারো এন গ্যালিয়াম আর্সেনাইড নিলাম, ঠিক আছে? এরপরে এখানে এসে হোয়াইট এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড নিলাম। এখানে এসে অ্যাক্টিভ ন্যারো, এখানে অ্যাক্টিভ ন্যারো এটা কি পি গ্যালিয়াম আর্সেনাইড আছে। এটা কিন্তু খুবই ন্যারো, খুবই ন্যারো, কারণ আমার পপুলেশন ইনভার্সন করতে গেলে খুব অল্প জায়গায় অনেক বেশি পরিমাণ ইলেকট্রনকে আমি কনফাইন করে দেব, তার ফলে আমার এক জায়গায় অনেক বেশি ইলেকট্রন থাকবে, পপুলেশন ইনভার্সন হয়ে যাবে, এবং আমার সেখান থেকে ওরা যখন রিকম্বাইন করবে এটা বেশি দেবে। আর এখানে আছে পি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। তো এইখানে একটা জাংশন তৈরি হলো, এইখানে 2 নম্বর জাংশন তৈরি হলো, এইখানে 3 নম্বর জাংশন তৈরি হলো। এইটা এ মেটেরিয়াল আছে, এইটা বি মেটেরিয়াল বলবো, এইটাকে সি মেটেরিয়াল বলবো, এটাকে ডি মেটেরিয়াল বলবো। এখন আমরা যেটা করব যে ডাইরেক্ট। ওটা কি হোয়াইট? কোনটা? মানে ওটা পরপর তিনটে তো হলো, তারপর লাস্টেরটা? হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি এইটা হচ্ছে সাবস্ট্রেট। সলিড স্টেট ইলেকট্রনিক্সে দেখেছিস তো, সাবস্ট্রেট মানে কি, যার উপরে আমরা কোটিং করি বা এগুলো নিয়ে এসে মানে আস্তে 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 রাখি মেটেরিয়াল তৈরি করার জন্য, ভিএলএসআই টেকনোলজি। হ্যাঁ, তো এইটা হচ্ছে সাবস্ট্রেট, এদের ওপরে এগুলোকে আমরা আস্তে আস্তে সব কোটিং করে করে এই মেটেরিয়ালটাকে তৈরি করি। তো এটা তো অবভিয়াসলি ওয়াইডই হবে। তো এদের ব্যান্ড স্ট্রাকচারটা কেমন হবে এই কমপ্লেক্স সিস্টেমটা? এই কমপ্লেক্স সিস্টেমের ব্যান্ড স্ট্রাকচারটা এরকম হবে। আমার মনে হয় এখন আর কোনো দরকার পড়বে না এই ব্যান্ডগুলো কিভাবে হচ্ছে সেটা একবারও বলার কোনো প্রয়োজন নেই, কারণ ক্লাস 2-3 দিন ধরে আমরা এটা দেখছি কিভাবে ব্যান্ড আঁকা হয়। এইটা আছে এ মেটেরিয়াল, এটা আছে বি মেটেরিয়াল, এখানে আছে সি মেটেরিয়াল, এটা আছে ডি মেটেরিয়াল। এখন
একটা ইলেকট্রন যদি ডিফিউজ করে এ থেকে সিতে যায়, একটা ইলেকট্রন, না তার আগে একটুখানি ফার্মি লেভেলটাকে দেখাতে হবে। তাহলে এর ফার্মি লেভেলটা কোথায় আসে? এইটা। আর এখানে ফার্মি লেভেল কোনটা আসে? এইটা। ঠিক আছে। এখন একটা ইলেকট্রন যে এ থেকে সিতে ডিফিউজ করে যাবে, ইলেকট্রনটা কোথায় আসে? ইলেকট্রনটা এখানে আসে। তাহলে ও যাচ্ছে প্রথমে এ থেকে বিতে গেল কন্ডাকশন ব্যান্ডে, কোনো রকম কোনো বাধা পড়লো না, কোনো পোটেনশিয়াল ওর সামনে নেই। আবার বি থেকে সিতে গেল, তাও কোনো বাধা নেই। কিন্তু ও যখন সি থেকে ডিতে যেতে চাইছে, এর ওপরে একটা হাইট বা একটা দেয়াল দেখতে পাচ্ছে, ওই দেয়াল টপকে আর যেতে পারবে না। তাহলে ইলেকট্রনগুলো মাইগ্রেট কোথা থেকে করলো? এ থেকে। এ কেন এ থেকে? কারণ এ হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, পরে বিও এন টাইপ সেমিকন্ডাক্টর, আর পি হচ্ছে পি, সিটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে পি টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রন যায়, তো গেল। গিয়ে এইখানে যেতে গিয়ে এবার পিটা মানে এই যে পি পি হেটারো জাংশন যেটা, সে আবার ওদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে পড়েছে, তো ও আর যেতে পারলো না। কিন্তু মানে সিমিলারলি একটা হোল যখন ডি থেকে বিতে মানে ডি ডি থেকে যখন ও চলা শুরু করলো, তো ও সিতে এসেও কোনো বাধা পেল না। কিন্তু যখন ও বিতে এসে একটা হাইট ও প্রথম দেখতে পেল, তো মানে ওর কাছে নিচে যাওয়াটা হাইট, আর ইলেকট্রনের ক্ষেত্রে ওপরে ওঠাটা হাইট। সুতরাং ওইখানেও ইলেকট্রনগুলোকে মানে হোলগুলোকে আমরা কি করলাম? কনফাইন করে দিলাম। একদিক থেকে ইলেকট্রনগুলোকে মাইগ্রেট করে করে এনে কনফাইন করলাম, এবং কনফাইনমেন্টটা কোন রিজিয়নটায় হয়েছে? কনফাইনমেন্টটা কালি দিয়ে দেখাবো। কনফাইনমেন্টটা কোন রিজিয়নে হয়েছে? দেখ তো, বেশিরভাগ কনফাইন সব এই। করতে পারবে। হ্যাঁ, বললাম ওখানে কালি চেঞ্জ করতে পারো ওই স্কোয়ারটা এগেন। আচ্ছা আচ্ছা। তো এই রিজিয়নটায় দেখ, এদিক থেকে ইলেকট্রন এসে কনফাইন হলো, আর এদিক থেকে হোল এসে কনফাইন্ড হলো। তাহলে এবার যদি আমরা ফরওয়ার্ড বায়াস একটা অ্যাপ্লাই করি, তাহলে এই জায়গাটা কি আমার অ্যাক্টিভ রিজিয়ন হিসাবে এই জায়গা থেকে লেজার তৈরি হওয়া শুরু হয়ে যাবে, তাই তো? কারণ এখানে পপুলেশন ইনভার্সন করে দিয়েছি, জোর করে ইলেকট্রনকে ধরে ধরে এনে এখানে বসিয়ে রেখেছি, এদিক থেকে হোলকে জোর করে ধরে ধরে এনে বসিয়ে দিয়েছি একটা ছোট্ট রিজিয়ন। এইটা দেখ খুব ন্যারো, অ্যাক্টিভ ন্যারো, মানে পি গ্যালিয়াম আর্সেনাইড যে জায়গাটায় এসে হোল আর ইলেকট্রন দুজনেই জড়ো হলো, সেই জায়গাটা অনেকটা কম। তার ফলে কি অল্প জায়গায় অনেক লোক আসা মানে পপুলেশন ইনভার্সন হয়ে গেছে এবং লেজিং অ্যাকশন হওয়া শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখ এটা বুঝতে পারলি? এগ্রি কর। হ্যাঁ দাদা। ওকে, তাহলে এখানে একটু লিখি আমরা, পরীক্ষায় যেটা লিখতে হবে। ইলেকট্রন electrons are diffuse from A to C through B, আর আরেকটা হচ্ছে হোল আর migrated from D to B through C। এই জিনিসটা আমি তোদেরকে এখানে বললাম, কিভাবে ওরা যাচ্ছে, কিভাবে কোনো বাধা পাচ্ছে না বা ওদের সামনে কোনো পোটেনশিয়াল ব্যারিয়ার নেই। বাট PP heterojunction blocks the electron flow, and NP heterojunction blocks the whole flow.
in the active layer both electron and hole are confined. তাহলে এখানে কি হচ্ছে? কমপ্লিট কেরিয়ার কনফাইনমেন্ট, COMPLET কেরিয়ার কনফাইনমেন্ট। এখানে ইলেকট্রনও কনফাইন্ড হয়ে গেল, হোলও কনফাইন্ড হয়ে গেল। তাহলে সিঙ্গেল হেটেরো জাংশন যেটা ছিল সেখানে অনলি ইলেকট্রন কনফাইন্ড হয়েছিল, কিন্তু ডাবল হেটেরো জাংশনের ক্ষেত্রে ইলেকট্রনও কনফাইন্ড হলো, হোলও কনফাইন্ড হলো। তাহলে একে আমরা কি বলছি? কমপ্লিট কেরিয়ার কনফাইনমেন্ট। এখন আমাদের মেটেরিয়াল কোথায় কোথায় ছিল? এইটা এইটা বি মেটেরিয়াল বলছি, এটা সি বলছি, অথবা দাঁড়া, এটা এ, বি মেটেরিয়াল, সি মেটেরিয়াল, ডি মেটেরিয়াল। আমাদের ফোটনটা জেনারেট কোথায় হয়েছে? অ্যাক্টিভ রিজিয়ন কোনটা? সি, তাই তো? তাহলে এইখানে যে ফোটনটা, এবার আরেকটা জিনিস দেখ, সবচাইতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি কার? কার বল দেখে বল। আমাকে বল, সি, সি এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সি এটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইটের ব্যান্ড গ্যাপ কত? 1.4 ইলেকট্রোভোল্ট। কিন্তু অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইটের ইলেকট্রন মানে ব্যান্ড গ্যাপ কত? 2 ইভি। তার মানে এই যে পি গ্যালিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইট এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইট, এদের দুজনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিশ্চয়ই সি এর থেকে বেশি হবে, সরি সি এর থেকে কম হবে, তাই তো? তাহলে এইটাকে আমরা বললাম আর আই কার? ডি এর। আর সিমিলারলি এটাও কার আর আই? এটা হচ্ছে বি এর। কেন? কারণ এটা হচ্ছে এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, আর এটা কি? ডি মানে হচ্ছে পি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। আর সিটা কি? সি হচ্ছে পি গ্যালিয়াম আর্সেনাইড। তাহলে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি হবে? সবচাইতে বেশি হবে তো। কেন? কারণ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডে তো 1.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এবার এইখানে যখন আমার ফোটনটা জেনারেট হলো, এই ফোটনটা এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, কিন্তু কিন্তু যদি ফোটনটা ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে তাহলে এখানে যদি এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়ে, তাহলে এইটা একটা মিরর হিসেবে কাজ করবে। মানে সি রিজিয়নের ওই জায়গাটা, তোর মানে সি রিজিয়নে যেখানে লেজারটা তৈরি হচ্ছে তার পাশে ডি মেটেরিয়ালটাও, মানে এখানে যে ফোটন আছে সে একে একটা মিরর হিসাবে দেখছে, আর এই ফোটনটা বি কেও মিরর হিসাবে দেখছে। তার ফলে অন্যান্য এদিকে ওদিকে না গিয়ে যে কোনো একটা জায়গা দিয়ে ওরা যেটা জেনারেট হচ্ছে বেরিয়ে আসবে। তার মানে ওইটাকে অ্যাজ এ লেজার হিসাবে আমরা পাবো। তার মানে এটা বুঝতে পারলাম আমরা, ঠিক আছে? আর এইখানে যখন আমরা ডাবল বেরিয়ারটা নেই, তখন একটা জিনিস দেখ, আমরা খুব কম পরিমাণ পোটেনশিয়াল দিয়েও লেজিং অ্যাকশন পেতে পারি। অনেক বেশি পরিমাণ পোটেনশিয়াল এখানে দরকার হয় না আমাদের, ঠিক আছে? তাহলে বোঝা গেল এটা ডাবল বেরিয়ার পোটেনশিয়াল, মানে সরি, এটা কিভাবে হলো।
এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা দেখব সিঙ্গেল কোয়ান্টাম ওয়েল লেজার, আর আরেকটা হচ্ছে সিঙ্গেল কোয়ান্টাম ওয়েল লেজার উইথ গ্রেডেড স্ট্রাকচার, আর আরেকটা হচ্ছে মাল্টিপল কোয়ান্টাম ওয়েল। তো সেটা এটা প্রথমে ড্র করি। সিঙ্গেল কোয়ান্টাম ওয়েল, এখানে হচ্ছে স্টেপ স্ট্রাকচার। এই জায়গাটার দেখ ব্যান্ড গ্যাপ সবচাইতে বেশি, তাহলে এইখানে নিশ্চয়ই একটা মেটেরিয়াল আছে। এই মেটেরিয়ালটাকে আমরা কি বলছি? অ্যালুমিনিয়াম আর্সেনাইড। আমরা জানি অ্যালুমিনিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপটা অনেক বেশি। এরপরে আমরা এই জায়গাটায় কি করলাম? অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে এ করলাম, ডোপ করে। আর এই মেটেরিয়ালটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। ঠিক আছে, এটা তিনখানা মেটেরিয়াল। সবার প্রথমে কি ছিল? অ্যালুমিনিয়াম আর্সেনাইডের সাবস্ট্রেটের ওপরে আমরা কি দিলাম? একটা লেয়ার তৈরি করলাম অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের। আর তার উপরে কি আসে? তোর গ্যালিয়াম আর্সেনাইডটা। এখন এইটা যদি ইলেকট্রনের ওয়েল হয়, তাহলে ইলেকট্রনের ওয়েলগুলো একটা পোটেনশিয়াল ওয়েল, তার মধ্যে এনার্জি লেভেলগুলো ডিসক্রিট থাকবে। থাকলো এখানে এটা ε1, ε2, ε3। আর এটা হচ্ছে হোলের জন্য এনার্জি লেভেলটা তৈরি হয়েছে H1, H2, H3। এখন ধর একটা ইলেকট্রন এই জায়গাটায় আসে, দেখতে পাচ্ছিস? এই যে এই জায়গাটা একটা ইলেকট্রন আসে। তো প্রথমে তো আমাদের লেজিং অ্যাকশনটা করতে গেলে কি করতে হবে? একটা ইলেকট্রনের সঙ্গে একটা হোলকে রিকম্বাইন করাতে হবে। করালে পরে ওরা একটা ফোটন জেনারেট করবে, তাই তো? এটাই কি মেন প্রিন্সিপালটা। এখন আমাদের কাছে ধর একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে কোথায় নিয়ে যেতে হবে? আর আরেকটা কথা দেখ, এই যে সিস্টেমটা তৈরি হলো, এখানে যদি আমাদের রিকম্বাইন করতে হয়, তাহলে মিনিমাম কত এনার্জির ফোটন জেনারেট হবে? মিনিমাম যে এনার্জির ফোটনটা জেনারেট হবে, সেটা হচ্ছে, আমি ধরলাম ইলেকট্রনটা সবচাইতে লোয়েস্ট এনার্জি লেভেলে বসে আছে এবং হোলটাও
সবচাইতে লোয়েস্ট এনার্জি লেভেলে বসে আছে। এখন ইলেকট্রন লোয়েস্ট এনার্জি লেভেলে বসে থাকলে তার এনার্জিটা কত, এপসাইলন ওয়ান। হোল লোয়েস্ট এনার্জি লেভেলে বসে থাকলে তার এনার্জি কত হবে, এইচ ওয়ান। আর এদের দুজনের মধ্যে ব্যান্ড গ্যাপটা কত, ইজি। তার মানে যে ফোটনটা জেনারেট হবে সেটা এইচ নিউ ইকুইভ্যালেন্ট টু ইজি প্লাস এইচ ওয়ান প্লাস এপসাইলন ওয়ান। বোঝা গেল এটা? তাহলে এই যে ইলেকট্রনটাকে আমরা ধর একটা এখানে কোনোভাবে একটা ফোর্স দিয়ে এখানে ফেললাম। ফোর্স দিলে ইলেকট্রনটা ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার পরে কোনো রকম কি কোনো গ্যারান্টি আছে যে এই ঝাঁপিয়ে পড়ার সময় ইলেকট্রনটা এতটা কাইনেটিক এনার্জি গেইন করলো যে এ আবার লাফিয়ে ওপর থেকে নিচে এসে পড়বে? এই প্রসেসটা তো হতে পারে না, না? এই ইলেকট্রনের লাফিয়ে পড়ার এই জিনিসটা আমরা যখন একটা তোর ওই কোয়ান্টাম, না মানে দাঁড়া, ওটা কি পড়েছিলাম যেন, টানেলিং, আরে ফার্স্ট সেমিস্টারে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, নাহলে ওই এক্সাম্পলটা দিলে আর কি সুন্দর হতো। যাই হোক, কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এতটা কাইনেটিক এনার্জিও পাবে যে আবার নিচে এসে, একবার যদি ও নিচে অব্দি এসে পড়ে তার মানে কি ও এপসাইলনে এসেই বসবে। আর সিমিলারলি একটা হোল, সেও যদি একে এখান থেকে সামান্য একটু একে আমি ধাক্কা দিয়ে ঠেলে দিলাম, এই ধরো মানে একটা পাহাড়ের এতে এসে মানে সৌন্দর্য দেখছিল, কেউ একজন একে ধাক্কা দিয়ে ফেলে দিল, দিয়ে এই জায়গা থেকে ও পড়ে গেল খাদে। কিন্তু কোনো গ্যারান্টি নেই যে ও ওইখান থেকে আবার এতটা কাইনেটিক এনার্জি গেইন করলো যে আবার নিচে এসে পড়বে কিনা। ঠিক আছে, যদি নিচে এসে পড়ে তাহলে এই জায়গাটায় আসার পরে এরা দুজন একটা রিকম্বাইন করবে, করে একটা ফোটন জেনারেট করবে। সো এই যে প্রসেসটা, এইটা একটু স্লো প্রসেস। তো এইখানে হচ্ছে হোয়েন ইলেকট্রন, এইটাকে আমরা বলছি 3 নাম্বার মেটেরিয়াল, যার ব্যান্ড গ্যাপ সবচাইতে বেশি, তারপরে 2 নাম্বার, তারপরে 1 নাম্বার যেটা পোটেনশিয়াল ওয়েলটা যে ফর্ম করছে সে। তাহলে একটা জিনিস দেখ, আমরা কি দেখলাম, এইচ নিউ ইকুইভ্যালেন্ট টু ইজি প্লাস এইচ ওয়ান প্লাস এপসাইলন ওয়ান। আর হোয়েন ইলেকট্রন জাম্পস ফ্রম 3 to 2, it will gain some kinetic energy. But this kinetic energy is not sufficient so the electron cannot go easily to the well. তাহলে ইজিলি যদি আমাকে এই ওয়েলে নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে, আমাদের ওই ওয়েলে একটা পোটেনশিয়াল যদি আমরা ঠিক অ্যাপ্লাই করে দিতে পারি, যে ওকে ঠেলে ঠেলে ফেলে দেবে, যখনই ওইখানে লাফিয়ে এসে পড়লো ওর কাছে কিছু কাইনেটিক এনার্জি আছে আর আমি একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম, মানে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করব, তার ফলে কি হবে, ওই ফরওয়ার্ড বায়াসটা ওকে ঠেলে ঠেলে ফেলে দেবে। তাহলে ইন দিস রিজিয়ন we have to apply a potential. ঠিক আছে, এইবার আমরা একটুখানি একটা জিনিসে আসি।
এই এই এটাকে পোটেনশিয়াল অ্যাপ্লাই করে বাধা এইগুলো করার থেকে সায়েন্টিস্টরা একটা বার করলো যে আমরা যে এটা তৈরি করছি পোটেনশিয়াল ওয়েলটা, ওই পোটেনশিয়াল ওয়েলটাকেই ওরা একটা গ্রেডেড করে দিল। আচ্ছা, এই গ্রেডেড এটা কিভাবে হয় কেউ বলতে পারবি? এইটা এক ধরনের মেটেরিয়াল আছে এখানে। বেঁকে যাচ্ছে যে সেটা। আরেকবার বল। না না, আমি মানে এই বললাম ব্যান্ড গ্রেডেড, বল বল, সরি। হ্যাঁ না, বললাম ওই যে ব্যান্ড গুলো বেঁকে যাচ্ছে সেটা বলছো? হ্যাঁ, মানে এগুলোকে কিভাবে করা হচ্ছে। এখানে ব্যান্ডটা বেঁকছে না, এটা বেসিক্যালি একটা মেটেরিয়াল দিয়ে আমরা একটা এখানে স্লোপ তৈরি করেছি। একই তো, সেই তো আমার ফেব্রিকেশন করেই তো করা হচ্ছে, একজনের ওপরে আরেকজনকে আহ, জমা করে করেই। তাহলে এই জায়গাটা গ্রেডেড কেন হচ্ছে? কারণ আচ্ছা, আমরা একটা ফর্মুলা পড়তাম না, অ্যালুমিনিয়াম, এটা গ্যালিয়াম আর আর্সেনাইড, এইখানে কি থাকতো একটুকুনি বল। এটা 1 - x, আর এখানে এক্স বাই ফর্মুলাটা বল, আমি একটু ভুলে গেছি। এটা এইরকমই তো থাকতো না? আমরা এক্স এর ভ্যালু 0.1 0.2 এরকম ভাবে বসিয়ে বসিয়ে। আরেকবার বল। ছিল এরকম কিছু একটা, কিন্তু মনে নেই। হ্যাঁ, মানে এইভাবে আমরা গ্রেডেডটা করি, ঠিক আছে? এই এই যে এই জায়গাটায় যে মেটেরিয়ালটা আমরা করলাম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড, এইটা বিভিন্ন এরকম রেশিওতে করতে 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 এসছি, যার ফলে এই রেশিওটার অ্যালুমিনিয়াম আর্সেনাইড যদি হয় সবচাইতে বেশি ব্যান্ড গ্যাপ থাকে, আর গ্যালিয়াম আর্সেনাইড যদি হয় তাহলে সবচাইতে কম ব্যান্ড গ্যাপ থাকে। এই ফর্মুলাটা আমার মনে পড়ছে না কোথায় 1 - x হয় আর কোথায় এক্সটা হয়, তোরা একটু উনি দেখে নিস। তো এইভাবে ডোপিং করে করে আমরা এটা তৈরি করি। তো এইখানে এইটা ব্যান্ড গ্যাপ ইজি আসে, আর এইটা হচ্ছে গ্রেডেড, ঠিক আছে? আর এইটা হচ্ছে এপসাইলন 1 এপসাইলন 2 আর এপসাইলন 3, এখানে হচ্ছে H1 H2 H3 H3। এইবার যদি একটা ইলেকট্রনকে এখানে এনে একটুকুনি ধাক্কা মেরে ফেলে দিলাম, তাহলে ও গড়িয়ে 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 একদম এসে নিচে এসে পড়লো। আবার সিমিলারলি একটা হোলকে যদি এখানে এনে একটা ধাক্কা মেরে দিলাম, দিলে ও এখান থেকে পুরো গড়িয়ে গড়িয়ে গিয়ে এই লোয়ার এনার্জি লেভেলে গিয়ে দাঁড়াতো। তার ফলে এখানে কি হতো যে তোর মানে লোয়েস্ট লেভেলে ইলেকট্রন আসলো, লোয়েস্ট লেভেলে হোল আসলো, এবং এদের মধ্যে একটা রিকম্বাইন করার এটা আসে। যদি আমরা পারফেক্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করি তখন একটা ফোটন ফোটন জেনারেট হবে, এবং এই জায়গা থেকে আমার লেজার তৈরি হবে। আর আরেকটা হচ্ছে কোয়ান্টাম মাল্টিপল ওয়েল, যেটা এইটার সুবিধাটা কি ওই আগেরটার থেকে এটা, সেটা হচ্ছে হেয়ার electrons are easily migrated to the well, potential is not needed due to graded structure. এইবারে আমরা দাদা আর আসি। দেবে? বল বল। বললাম যে আরেকটু উপরের দিকটা একটু দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
আমার কেন জানি না মনে হচ্ছে এবছর লেজার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে। সুতরাং এইগুলো না একটুখানি তোরা যেটা বুঝেছিস ওটাই একটুখানি খাতায় এক্সপ্লেন করে দিবি আর এই পয়েন্টগুলোকে লিখে দিবি। আচ্ছা বলছি, তোর এই মাল্টিপল কোয়ান্টাম ওয়েলটা ছবিটা তোদের কাছে আসে তো, এটা কি আর বোঝানো লাগবে? এইটা একই জিনিস হচ্ছে, ঠিক আছে? যেটা সিঙ্গেল কোয়ান্টাম, এই জায়গাটায় যে জিনিসটা হচ্ছিল, যে যে প্রসেসে হচ্ছিল ওখানে একই হচ্ছে, কিন্তু ওখানে এই রকমই অনেকগুলো আছে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এইটা থাকুক, ওটা তো তোরা করে নিতে পারবি। মাল্টিপেলে দেখ কোনো ডিফারেন্স নেই, জাস্ট এইটা একটার সঙ্গে যা যা হচ্ছিল ওখানে ডিফারেন্ট মেটেরিয়াল মানে অনেকগুলো ওই রকম আছে, ওইটাই যেটা হওয়ার। এবার আমাকে বল, তোদের কোনটা আটকে আছে বা কোনটা মানে কোন জায়গাটা প্রবলেম আছে। দাদা একটা কাজ করি, আমরা আরেকটু পড়ে নিই তো, দিন দুয়েক বাদে বলি। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা যেটা তুই বলছিলি ট্রানজিস্টরের একটা জায়গা মানে তিনটে চারটে ডায়াগ্রাম আমাকে একটুখানি বলতে হবে। আর বাকি তো দাঁড়া একটুখানি আমি নোটসটা একবার খুলি। আমাকে একবার একটুখানি বলে দে, তাহলে আমি কাল একবার লাইব্রেরিতে গিয়ে ওটা বসে পড়ে নেবো খুনি। আদারওয়াইজ বলাটা দেখ, এইটা তো সবার ফার্স্টে ক্লাসে বুঝে গেছিলি কিভাবে কি ড্র করতে হয়। এটা হলো। এরপরে তুই বলছিলি যে কিভাবে স্টেপ এইটা হয়, এই পিকচারটা একটু বলে দিতে, তাই তো, গ্রাফটা। হ্যাঁ দাদা। ওকে, এইটা নোটেড। এরপরে বাকি এই জায়গাগুলো হয়ে গেছে সবই, এগুলো তো দাদা বললাম। এই জায়গাটায় একটা প্রবলেম আছে, একটু 13 নম্বর পাতায় যাও একবার দাদা। এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ দেখো, একটা জিনিস হচ্ছে ওই যে ফার্স্ট যেখানে লিখেছে না VB-V2 যেটা করেছে না, এই ফার্স্ট যে ডায়াগ্রামটা ফরওয়ার্ড ব্যাচের আন্ডারে, হ্যাঁ ওইটা। আর আর একটা দেখো থার্ড যে ডায়াগ্রামটা করেছে VB-V3 যেটা, হ্যাঁ। ওই দুটো ডায়াগ্রামের মধ্যে তফাৎটা কোথায় হচ্ছে বলো তো? কোনো তফাৎ নেই, শুধুমাত্র এই অ্যাক্টিভ রিজিয়নটা বেড়ে গেছে। এই যে দাঁড়া একটু আমি পেনটা দিই। এই যে দেখ, এইটা একটুখানি বড় হয়ে গিয়েছে তো, হুম আর এইখানে দেখ এইটা ছোট আছে, হুম। এখানেও দেখ এইটা একটুখানি ছোট আছে। যত পোটেনশিয়াল বাড়াবো এই জায়গাটা তত বাড়বে, ঠিক আছে? আমাদের তো ডিজেনারেট সেমিকন্ডাক্টর মানে কি ছিল? এইটা ছিল কন্ডাকশন ব্যান্ড, এটা ছিল ভ্যালেন্স ব্যান্ড, আর এর ওপরে এটা ছিল ফার্মি লেভেল, ঠিক আছে? এই রিজিয়নটা পুরোটা অ্যাক্টিভলি কাজ করছিল, এই রিজিয়নটাও পুরোটা অ্যাক্টিভলি কাজ করছিল। তো আমরা যখন এখানে পোটেনশিয়ালটাকে যত বাড়াচ্ছি, এই অ্যাক্টিভ রিজিয়নটা ততটাই বেড়ে যাচ্ছে। অ্যাক্টিভ রিজিয়নটা বাড়ার কারণে এই যে জায়গাটা, এই জায়গাটাও আমাদের ততটা বাড়ছে। তার ফলে তত বেশি লেজার পাচ্ছে, আর কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ বল এবার। আচ্ছা মানে স্ট্রেংথটাই, আচ্ছা। আর ঠিক আছে। তার পরের পাতাটায় যাও, দেখো ওখানে হ্যাঁ। না ওই এই না এটা না, এর পরেরটাতে এসো। আচ্ছা এখানে। হ্যাঁ, এই জায়গাটাতে এখানে লিখেছে দেখো হোল স্পিলওভার হচ্ছে, তাই পপুলেশন ইনভার্সন উইল গেট ডেস্ট্রয়েড। এই জায়গাটা একটু বুঝতে পারছি না।
আচ্ছা, আমি এইটা একটুখানি কালকে দেখে বলছি। আমি তো এরকম স্ট্রিটম্যান ব্যানার্জি বা পল্লব ভট্টাচার্য এরকম তো দেখলাম না। ঠিক আছে। ঠিক আছে, এরপরে এইটা তো হয়ে গেছে, সিঙ্গেল হেটেরো জাংশন লেজার, হ্যাঁ হ্যাঁ। এগুলো এগুলো হয়ে গেছে, হুম, এটা হয়ে গেছে, হুম, এটা হয়ে গেছে। হুম, এইগুলো তো হুম, খুবই সুন্দর হুম, করে বুঝেছিস। এইখান থেকে হুম, কিন্তু হুম, একটা হুম, 10 নম্বরের কোশ্চেন আসবে। আমি কিন্তু হুম। বারবারই বলছি এটা। আর এগুলো হয়ে গেছে সব। এটাও হয়ে গেছে, ডাবল ব্যারিয়ার, সিঙ্গেল ব্যারিয়ার। হ্যাঁ, এইখানে একটা জায়গাতে এখানে দেখো, এখানে মিনি ব্যান্ডটা না, এই যে হ্যাঁ এই পাতাটাতে মিনি ব্যান্ডটা ওপরে কেন ফর্ম করছে গো? আচ্ছা, এইটা আমি কালকে তোদেরকে এইটাই তো একটু বলে দিতে হবে, বললি না, কালকের এটা হ্যাঁ, করব। ঠিক তো আছে। এটা আর নেই তো, আর বাকি সবই তো কনফার্ম। নিচে আর একটা ওই ডিবিআরটিএস যেটা আছে ওটা একটু সমস্যা আছে। এইটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এইগুলো কালকে আমি দেখি দেখিয়ে দিচ্ছি। আর বাকি ঠিক। SB1 পুরোটা কমপ্লিট হয়ে গেছে। SB1? SB2 হ্যাঁ বাকি তো হয়ে গেছে। আচ্ছা, আর এরপরে এবার কোনটা করবি এইটা বলার পরে সেটা আমাকে একটু বলে রাখ। তুমি বিআর এর ওই মাইক্রো। মাইক্রো প্রসেসরটা। হ্যাঁ দাদা। ঠিক ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে গুড নাইট। মানে দাদা। হ্যাঁ। হ্যাঁ দাদা।